আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকের যে ক্লাসটি ছিল শিডিউলে, এটা আসলে কি যে একটা কি বলবো, একটা মানে আসর বলা চলে যে আজকের এই এমন একটা আসর হয়েছে যে এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে কি বলে ক্লাসটি আমরা নিতে পারছি না নানান ধরনের সমস্যার কারণে। তারপরে লাস্ট পর্যন্ত আমি এটা মনে করলাম যে অ্যাট এনি কস্ট আজকে ক্লাস নিবই, আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করুন। একটু দেরি হওয়ার জন্য আমরা আসলে দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে এক এক দিন এক এক প্রবলেম হয়, এটা অনলাইনের ক্লাসের একটা অসুবিধা। ওকে, তো আমি দ্রুত ক্লাস শেষ করার চেষ্টা করব। আজকের ক্লাসটা যে সরি, এখানে বৈষ্ণব পদাবলী লেখা আছে, বৈষ্ণব পদাবলী না, এখানে আমি ঠিক করে দেবো না। আজকের ক্লাসটা নাথ সাহিত্য, মৎসিয়া সাহিত্য, যোগ সন্ধিক্ষণ, ঈশ্বরগুপ্ত, এইগুলা। তো জি স্যার শুনতে পাচ্ছি বলছেন সাইফুল ইসলাম আর দীপা আফরুদ। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি না? 16 জন জয়েন করে ফেলেছেন অলরেডি। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটি যতটা না মানে বোঝানোর জায়গা আছে, তার চাইতে বেশি হচ্ছে আসলে তথ্য নির্ভর। আজকের ক্লাসটি দেখা গেছে যে রিডিং পড়া এরকমও হয়ে যেতে পারে, মানে কোন কোন জায়গাটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা আমরা দাগিয়ে দেবো, আমি বলে দেবো। জীবনী সাহিত্য কাকে বলে? জীবনী সাহিত্য নাম থেকে আসলে বোঝা যাচ্ছে যে জীবনকে কেন্দ্র করে যে সাহিত্য, অর্থাৎ কারো জীবনী লেখা। এখন কার জীবনী লেখা হবে? জীবনী লেখা হবে শ্রী চৈতন্য। কার? শ্রী চৈতন্য এবং তার যারা সাথে যারা ছিল, তার সহচর যারা ছিল, তাদের জীবন নিয়ে যদি কোনো কাব্য লেখা হয় তাকে বলা হচ্ছে মানে জীবনী সাহিত্য। এখন শ্রী চৈতন্য কে? শ্রী চৈতন্য হলো তিনি এই পঞ্চদশ শতকের, তার জন্ম হচ্ছে 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে। তো সেই চৈতন্য ছিলেন একজন ব্রাহ্মণ। কি ছিলেন? ব্রাহ্মণ ছিলেন। তো সেই ব্রাহ্মণ, তিনি তার পরবর্তীতে সে ব্রাহ্মণ থেকে তিনি রূপান্তরিত হন একজন দেবতার মতো, একজন অবতার বা অ্যাভাটার হিসেবে। অবতার বিষ্ণু। আমরা জানি যে হিন্দুদের বড় দেবতা হচ্ছে 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, আরেকটা হচ্ছে কি মহাদেব বা শিব। তো বিষ্ণুর আরেকটা রূপ হচ্ছে কৃষ্ণ। তো এই কৃষ্ণ সে ভগবান হিসেবে আবির্ভূত হয় এবং ভক্তরা কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। যেটা আমরা রাধা এবং কৃষ্ণের দ্বারা দেখি যে রাধা হচ্ছে জীবাত্মা, অর্থাৎ ভক্তের প্রতিনিধি, আর হচ্ছে কৃষ্ণ হচ্ছে ভগবান। তো এই যে এই কৃষ্ণকে অবলম্বন করে তার আধ্যাত্মিকতা বা এই যে জীবন আচরণ, অর্থাৎ কৃষ্ণের কাছে, অর্থাৎ ভক্তের কাছে ভগবানের যে আরতি, এই ব্যাপারটা নিয়ে এই শ্রী চৈতন্য তিনি এই প্রসারটা ঘটালেন। এবং এই শ্রীকৃষ্ণকে নিয়ে যে ধারা, মানে হিন্দু ধর্মের যে ধারা, তাকে বলা হচ্ছে বৈষ্ণব। তো সেই বৈষ্ণব ধারা, তো মানে বর্তমান সময়ে দেখবেন যে মানে কৃষ্ণের বিভিন্ন আছে বা আশ্রম আছে বা এরকম বৈষ্ণবদের আশ্রম আছে। তো সেই বৈষ্ণব ধর্মটাকে এই পরিমাণ প্রচার প্রসারণা করা হয়, তো যার ফলে এই বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে কিন্তু বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব শাস্ত্র এবং জীবনী সাহিত্য, 3 ধরনের সাহিত্য গড়ে ওঠে। অর্থাৎ জীবনী সাহিত্যটা হচ্ছে ঠিক ওই কৃষ্ণকে নিয়ে না, মানে বৈষ্ণব ধর্ম যারা প্রচার করেছে তারা, অর্থাৎ শ্রী চৈতন্যর জীবন এবং তার অনুসারীদের জীবন নিয়ে যে সাহিত্যটা রচিত হয়েছে তাকে বলা হচ্ছে জীবনী সাহিত্য। তো এইটার সাথে যেটা সম্পর্কিত, যে এটার মধ্যে কোনো দেবদেবী বা এরকম কোনো সম্পর্ক নেই। এই জীবনী সাহিত্য, এটা একটা বিশেষত্ব আছে যে এই জীবনী সাহিত্যের মধ্যে কোনো দেবদেবী এরকম ব্যাপার নেই, এবং এটা একটা বাস্তব চরিত্র নির্ভর। ধরেন ধর্মীয় কোনো ব্যাপার যখন লেখা হচ্ছে, মানে কৃষ্ণ, রাধা বা মঙ্গল কাব্যের যেসব দেবদেবীদের লেখা হচ্ছে, ওরা তো হচ্ছে একটা
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যেটার বাস্তব ব্যাপার বা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এটা প্রামাণ্য না। কিন্তু এই জীবনী সাহিত্য বা শ্রী চৈতন্য যে একেবারে সে দ্বারা মাত্র 600 বছর আগে বা 500 বছর আগের একটা ঘটনা। তার মানে সর্বপ্রথম বাস্তব মানুষ নিয়ে যে লেখা সাহিত্য সেটা হচ্ছে জীবনী সাহিত্য। তো এই যে শ্রী চৈতন্য, এই শ্রী চৈতন্যকে আবার তার ভক্তরা তারা মনে করছেন শ্রী চৈতন্য হচ্ছে কৃষ্ণের অবতার, অর্থাৎ তাকে একেবারে ভগবান স্বরূপ যে মানুষ এসে তাকে ভক্তি করেছে, শ্রদ্ধা করেছে, এবং শ্রীকৃষ্ণ পুরো ভারতবর্ষের এই জায়গাগুলো, উড়িষ্যা, বাংলা, এই নবদ্বীপ, এই অঞ্চলগুলো সে ঘুরে বেরিয়েছেন এবং এই বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। বৈষ্ণব ধর্ম ব্যাপারটা হচ্ছে ভক্ত, মানে ভক্তরা এর কাছে আসবে, কি বলে, ভগবানের কাছে আসবে, অর্থাৎ ভক্ত এবং ভগবানের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ প্রেমময় একটা সম্পর্ক, সেটা হচ্ছে বৈষ্ণব ধর্মের বা বৈষ্ণব আধ্যাত্মিকতার ব্যাপার। তো সেই ব্যাপার নিয়ে এই জীবনী সাহিত্যগুলা রচিত হয়েছে। আরও যদি গুছিয়ে বলি, যারা পরে যারা জয়েন করেছেন না, বৈষ্ণব পদাবলী অন্তর্ভুক্ত না। আমি আর জিনিসটা বুঝাই দিই, আবার আরেকটু, আর যারা পরে জয়েন করেছেন আবার জিনিসটা বোঝাচ্ছি, আবার লিখে বোঝাচ্ছি। হ্যাঁ, বিষ্ণু থেকে কৃষ্ণ, কৃষ্ণ থেকে শ্রী চৈতন্য, তো এই বিষ্ণু মানে কৃষ্ণ এবং রাধা, অর্থাৎ রাধা এবং কৃষ্ণ এই দুইজনের প্রেমকে অবলম্বন করে যে ধর্মটা হয়েছে, মানে কি বলে, প্রচলিত হয়েছে, তাকে আমরা বলছি বৈষ্ণব ধর্ম। কি ধর্ম বলতেছি? বৈষ্ণব ধর্ম। তাহলে বৈষ্ণব আসলে বিষ্ণু থেকে আসছে আর কি, বৈষ্ণব ধর্ম। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন, বৈষ্ণব ধর্ম। এখন এই বৈষ্ণব ধর্মটাকে জনপ্রিয় করেছে এই শ্রী চৈতন্য জনপ্রিয় করেছে, এবং শ্রী চৈতন্য কিন্তু রূপান্তরিত হয়েছে। সে কিন্তু ব্রাহ্মণ ছিল, কি ছিল? ব্রাহ্মণ ছিল। সে এখান থেকে রূপান্তরিত হয়ে এই যে শ্রী চৈতন্যকে, মানে সরি, এই যে কৃষ্ণকে এবং রাধাকে অবলম্বন করে সে বৈষ্ণব ধর্মটাকে প্রচারণা করেছে। এই শ্রী চৈতন্য নামে যে ব্যক্তিটা, শ্রী চৈতন্য, সে কিন্তু কোনো লেখক না। শ্রী চৈতন্য কোনো লেখকও না, কবিও না, কিছুই না। সে জাস্ট বৈষ্ণব ধর্মটাকে অনেক বেশি প্রচার প্রসারণা করেছে। এখন বৈষ্ণব ধর্মটা প্রচার প্রসারণা করেছে, এবং বৈষ্ণব ধর্মের যে মূল ব্যাপারটা রাধা এবং কৃষ্ণ, রাধাটা হচ্ছে জীবাত্মা অর্থাৎ মানুষ বা ভক্ত, আর কৃষ্ণ হচ্ছে ভগবান। মানে এদের যে মিলন, এদের যে মানে মিলনের যে রহস্য তত্ত্ব, এটা হচ্ছে বৈষ্ণব ধর্মের। তো এই বৈষ্ণব ধর্মে এই কথা বলতে গিয়ে, অর্থাৎ রাধা এবং কৃষ্ণকে নিয়ে লিখতে গিয়ে আমরা দেখি যে পদাবলী সাহিত্য তৈরি হয়েছে। পদাবলী অর্থাৎ বৈষ্ণব পদাবলী, যেটা আমরা পড়েছি। এবং এখানে আমরা দেখতে পেলাম যে আরেকটা বৈষ্ণব শাস্ত্র, অর্থাৎ বৈষ্ণব ধর্মের যে ইগুলো আছে, মানে ধর্মীয় গ্রন্থগুলো আছে, এগুলো নিয়ে চর্চা হচ্ছে, যেটা আমাদের আলোচ্য বিষয় না। তারপর আরেকটা দেখতে পেলাম যে জীবনী সাহিত্য। এখন পদাবলী তো রাধা এবং কৃষ্ণকে নিয়ে লেখা ছিল, তাই না? পদাবলী হচ্ছে, কোথায় লিখি, পদাবলী হচ্ছে রাধা আর হচ্ছে কৃষ্ণ। এই পদাবলী হচ্ছে রাধা এবং কৃষ্ণ। আচ্ছা, আর বৈষ্ণব ধর্ম তো বৈষ্ণব ধর্মে যে তাত্ত্বিক ব্যাপারগুলো, এগুলো নিয়ে। তাহলে জীবনী কি জিনিস? জীবনীটা হলো ওই রাধা এবং কৃষ্ণকে নিয়ে না। জীবনীটা হলো এই যে বৈষ্ণব ধর্ম যিনি প্রচার করেছেন, কে প্রচার করেছেন, জনপ্রিয় করেছেন মানুষের কাছে, যিনি পৌঁছে দিয়েছেন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য। তো এই শ্রী চৈতন্য তার যে জীবনী, ধরেন আমরা এটা এইভাবে মুসলিমদের সাথে যদি আপনারা তুলনা করেন তাহলে সহজ করে বুঝবেন। ধরেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে জীবনী আছে, তার জীবনী তো লেখা হয়েছে, তাই না? তো তার জীবনী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাহাবী ছিলেন তাদের জীবনী, ঠিক তেমনি এই ধর্মগুরু শ্রী চৈতন্য তিনি এই বৈষ্ণব ধর্ম তো প্রচার করেছেন, এখন তার তো জীবনী লিখতে হবে। তো এই তার জীবনীটাকে আমরা বলছি জীবনী সাহিত্য। তার জীবনী এবং এই শ্রী চৈতন্যের সাথে যারা ছিলেন তাদেরও সাহিত্যকে আমরা কি বলছি? জীবনী সাহিত্য বলছি। এই হলো ব্যাপার। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আমি আবারও বলি যে মধ্যযুগের
একজন ধর্মীয় গুরু আমরা বলতে পারি, তার নাম হচ্ছে শ্রী চৈতন্য। তিনি আগে ব্রাহ্মণ ছিলেন, তিনি তার এই ব্রাহ্মণ্যবাদের যে সুসর নির্যাতন এগুলো থেকে তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলে তিনি ঈশ্বরকে মনে করেছেন হচ্ছে কৃষ্ণ, আর হচ্ছে মানুষ বা ভক্তদের মনে করেছেন রাধা, এবং রাধা এবং কৃষ্ণ এই দুইটার রূপকে মানে ভগবান এবং ভক্তের মধ্যে যে মিলনের যে রহস্য, সেই রহস্যটাই হচ্ছে বৈষ্ণব ধর্ম। তিনি এই বৈষ্ণব ধর্মটাকে ছড়িয়ে দিয়েছেন, এই আমাদের ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন। এখন এই বৈষ্ণব ধর্ম যে ছড়িয়ে দিয়েছেন, যে বৈষ্ণব ধর্মের যে মূল ব্যাপার রাধা এবং কৃষ্ণের যে প্রেম, তো এই রাধা এবং কৃষ্ণের প্রেমটাকে নিয়ে তখন দেখা গেছে পদাবলী সাহিত্য রচিত হচ্ছে, কিংবা এবং এই বৈষ্ণব ধর্ম নিয়ে লেখা হচ্ছে, এবং এই বৈষ্ণব ধর্ম যে প্রচার করেছেন শ্রী চৈতন্য তার জীবনীও লেখা হচ্ছে। যে কারণে আমরা দেখতে পেলাম যে 3 ধরনের সাহিত্য রচিত হয়ে গেছে, বা 3 ধরনের গ্রন্থ আমরা পাচ্ছি। একটা হচ্ছে পদাবলী, আর একটা হচ্ছে বৈষ্ণব শাস্ত্র, একটা পাচ্ছি হচ্ছে জীবনী। এটা কিন্তু আমি যখন শ্রীকৃষ্ণ কীর্তন, সরি শ্রীকৃষ্ণ না, কি বলে, বৈষ্ণব পদাবলী যখন পড়িয়েছিলাম সেখানে কিন্তু এই কথাটা বলেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা জীবনী সাহিত্য বলতে আমরা কি বুঝবো? জীবনী সাহিত্য বলতে আমরা বুঝবো যে চৈতন্য এবং তার যারা অনুসারী আছে তাদের যে জীবন কাহিনী নিয়ে রচিত, সেটা হচ্ছে জীবনী সাহিত্য। তো এই জীবনী সাহিত্য ও যে বৈশিষ্ট্যটা, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা দেখেন, ওই মধ্যযুগে আমরা যে সাহিত্যগুলো পড়েছি, ধরেন শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে কৃষ্ণ এবং রাধা। তারপরে ধরুন মঙ্গলকাব্যে ধরেন মনসা দেবী, তারপর চণ্ডী দেবী, অন্নদা দেবী, বিভিন্ন দেবী। তারপরে হচ্ছে ধরেন নাচ সাহিত্য, ওইখানেও দেখেন দেবদেবতা, অর্থাৎ মধ্যযুগের সাহিত্য সব হচ্ছে দেবদেবতা। কিন্তু মধ্যযুগের সাহিত্যের মধ্যে যে ঐতিহাসিক যে ব্যাপার বা কোনো মানুষ নিয়ে কোনো সাহিত্য রচনা করা, তাহলে মানুষ নিয়ে প্রথম সাহিত্য রচিত হয়েছে ওই যে এই জীবনী সাহিত্যটা। কারণ জীবনী সাহিত্যটা চৈতন্যের, তো চৈতন্য তো বাস্তবসম্মত একজন চরিত্র এবং ঐতিহাসিকভাবে স্বীকৃত একজন চরিত্র, তিনি বাস্তবে ছিলেন, তাই না? এবং বেশি দিন আগেও না, আরও 5-6 বছর আগে ছিলেন। সুতরাং তাহলে আমরা যদি বলি যে প্রথম বাস্তব মানুষ নিয়ে লেখা সাহিত্য হচ্ছে কি জীবনী সাহিত্য, এবং জীবনী সাহিত্যটা এক ধরনের মঙ্গল পাঁচালী মানে হচ্ছে যেগুলো হচ্ছে ধরেন নেচে গিয়ে মঞ্চের মধ্যে পরিবেশন করা হয়, সেগুলো হচ্ছে পাঁচালী। মঙ্গল পাঁচালী মানে হচ্ছে মঙ্গল কামনা করা হচ্ছে যেগুলা। জীবনী সাহিত্য সমকালীন ইতিহাস বর্ণনা হচ্ছে, এটা আমরা বলেছি। এইখানকার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু মনে রাখবেন কষ্ট করে। এবং শ্রী চৈতন্যদেবের প্রথম যে জীবনী, এটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। কি ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। এই কথাটাও ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে বোঝার চাইতে বেশি হচ্ছে আপনার তথ্যগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কর্চা ব্যাপারটা আমি যখন বৈষ্ণব পদাবলী পড়িয়েছিলাম তখনও বলেছিলাম যে এই কর্চা শব্দের অর্থ হচ্ছে দিনলিপি, ডায়েরি। তো এই চৈতন্যদেবের যে জীবন কাহিনী যেগুলো রচিত হয়েছে এগুলিকে বলা হচ্ছে কর্চা, অর্থাৎ ওই জীবনী সাহিত্যের আরেক নাম হচ্ছে কর্চা। তো এই চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে কর্চা নামে অবহিত করা হয়, এবং প্রথম যে কর্চাটা লিখেছেন সেটা হচ্ছে মুরারি গুপ্তের কর্চা। ঠিক আছে, এবং এটা হচ্ছে সংস্কৃত ভাষা। তাহলে কর্চা মানে কি বুঝলাম? এই যে জীবনী গ্রন্থগুলো আছে এগুলো আরেক নাম হচ্ছে কর্চা। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কর্চা শব্দের উদ্ভব তদ্ভব, এগুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে আরও বেশি করে পড়তে পারবেন। শ্রী চৈতন্যদেব, যাকে নিয়ে আমরা তখন আলোচনা করেছি, 1486 খ্রিস্টাব্দে তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন এবং 1533 খ্রিস্টাব্দে তিনি পুরীতে মৃত্যুবরণ করেছিলেন। এবং বাংলা সাহিত্যে তিনি একটা বর্ণও লেখেন নাই, কিছুই লিখেন নাই। তারপর তার নামে একটা যুগ তৈরি হয়ে গেছে, সেই যুগটা হচ্ছে চৈতন্য যুগ বলা হচ্ছে। চৈতন্য যুগ হচ্ছে 1500 থেকে 1700, এই যে 200 বছর, এই 200 বছরকে চৈতন্য যুগ বলা হচ্ছে। কারণ এই 200 বছরে প্রচুর বৈষ্ণব সাহিত্য রচিত হয়েছে, বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে, জীবনী সাহিত্য রচিত হয়েছে, প্রচুর হাজার পদ রচিত হয়েছে। এর জন্য এই যে ব্যক্তি, তিনি বাংলা সাহিত্যে কোনো কিছুই লেখেননি, কিন্তু তার নামে কিন্তু একটা যুগ রচিত হয়েছে। এখন পরীক্ষা যদি আসে যে বাংলা সাহিত্যে একটি পদ রচনা না করেও কার নামে একটি যুগ রচিত হয়েছে, তাহলে আপনার উত্তর কী হবে? উত্তর হবে শ্রী চৈতন্যদেব বাংলা সাহিত্যে কেন প্রাসঙ্গিক, এই কথা যদি এরকম লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে আমরা বানায় কি লিখব? আমরা বানায় লিখব যে শ্রী চৈতন্য তিনি বৈষ্ণব ধর্মকে জনপ্রিয় করেছেন এবং বৈষ্ণব ধর্মকে মানুষের কাছে এমনভাবে পৌঁছে দিয়েছেন যে কারণে বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে 3 ধরনের সাহিত্য রচিত হয়েছে। এক হচ্ছে বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য এবং বৈষ্ণব শাস্ত্র বিষয়ক সাহিত্য। তো 3 ধরনের সাহিত্য রচিত হয়েছে। সুতরাং এই শ্রীচৈতন্য বাংলা সাহিত্যের বিকাশের ক্ষেত্রে, বাংলা সাহিত্যের উন্নয়নের ক্ষেত্রে শ্রীচৈতন্যের একটা অবদান রয়েছে, যে কারণে তার নামে একটা যুগ দেওয়া হয়েছে। সেই যুগটার নাম হচ্ছে চৈতন্য যুগ, যেটার সময়কাল হচ্ছে 200 বছর,
1500 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত বলা হচ্ছে চৈতন্য যুগ। এই হলো ব্যাপার, ঠিক আছে। তো এই আমরা এখন যে জীবনী কাব্য যেগুলো পড়ছি এগুলো আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখি যে বাংলায় চৈতন্যদেবের বাংলায় অর্থাৎ বাংলা ভাষায় চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থের নাম হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত নামটা খুব গুরুত্বপূর্ণ, এই তথ্যটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা একটা 3 স্টার দিয়ে রাখবেন। বাংলায় চৈতন্যদেবের শ্রেষ্ঠ জীবনী গ্রন্থকে লিখেছেন, তিনি লিখেছেন হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। এটা আমরা বৈষ্ণব পদাবলী যখন পড়িয়েছিলাম তখন ওখানে কিন্তু এই তথ্যগুলো দেওয়া ছিল, ঠিক আছে। রচয়িতা বা লেখকের ব্যক্তিগত জীবনী নিয়ে ঠিক লেখকের ব্যক্তিগত জীবনী এরকম না, মানে চৈতন্য ধরেন অনেকটা এর মতো আর কি। আমি বলি মানে ধর্মের সাথে মিলাইলে আপনারা ভালো বুঝতে পারবেন। ধরেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় গিয়েছেন, কি করেছেন না করেছেন, এবং ওনার যে কর্মকাণ্ড, ওনার যে বলা, এগুলো কিন্তু আমরা হাদিস বলে জানি। এবং হযরত রাসূল কোথায় গিয়েছেন না করেছেন এগুলো কিন্তু তার সাহাবীদের কাছ থেকে আমরা পাই। তো এই কি বলে জীবনী সাহিত্যগুলো হচ্ছে ধরেন শ্রী চৈতন্য তিনি দাক্ষিণান্তে গিয়েছেন বা নবদ্বীপে গিয়েছেন বা উড়িষ্যাতে এসেছেন, তখন তার এই যে ভ্রমণ কাহিনী এবং তিনি কি বলতেন, কি করতেন, কি না করতেন, এগুলো নিয়ে হচ্ছে যেগুলো রচিত হয়েছে এগুলোকে আমরা বলছি জীবনী সাহিত্য। আর ওই যে তার যে অনুসারী আছে এদের নিয়ে যে সাহিত্যগুলো ওটাও জীবনী সাহিত্য বলে, ওইগুলো একেবারেই ইম্পর্টেন্ট না, ওইগুলো আমি আমার আলোচনায় আনি নাই, ওইগুলো বইয়ের মধ্যে আলোচনায় খুবই সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, ওইগুলো আমাদের আসলে প্রয়োজনও নাই। মেনলি জীবনী সাহিত্য বলতে আমরা বুঝবো চৈতন্যদেবের জীবন নিয়ে যে সাহিত্য রচিত হয়েছে সেগুলো হচ্ছে জীবনী সাহিত্য, ঠিক আছে। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ বাংলা চৈতন্য জীবনী দেখি। বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত, এটা আমরা বলেছিলাম যে এটা প্রথম রচিত হয়েছিল। লোচন দাসের চৈতন্য মঙ্গল, পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে শ্রী চৈতন্য ভাগবত কে লিখেছেন, পরীক্ষায় প্রশ্ন আসবে চৈতন্য মঙ্গল কে লিখেছেন। এটা আসলে আমার বোঝানোর কিছু নেই। এবং এইগুলো জায়গার মধ্যে কিছু জায়গাতে ঐতিহাসিক ব্যাপারগুলো ক্ষুণ্ণ হয়েছে, কবি বানায় অনেক কিছু, যে এই ধরেন এই লোচন দাস বানায় তিনি এগুলি লিখেছেন। ধরেন এই বৃন্দাবন দাস অনেক ক্ষেত্রে বানায় লিখেছেন। তারপরে জয়ানন্দের চৈতন্য মঙ্গল, এটার মধ্যে ঐতিহাসিক ব্যাপারগুলো ক্ষুণ্ণ হয়েছে, কারণ ওই সাহিত্য রচনা করতে গিয়ে হয়তো বানায় কিছু একটা লিখেছেন। মনে করেন আপনি কোনো একজন সাহিত্যিকের জীবনী লিখবেন, মানে কোনো একজন ধর্মীয় গুরুর বা বিখ্যাত একটা মানুষের জীবনী লিখবেন। ধরেন আমি এখন কাজী নজরুলের জীবনী লিখব, তখন ওই জীবনীটাকে অনেক বেশি মানে বায়োগ্রাফি যেটাকে আমরা বলি আর কি, তো ওই অনেক কিছু চমকপ্রদ করতে গিয়ে দেখা গেছে যে কিছু জিনিস আমরা অ্যাড করে ফেলি। তো এই ব্যাপারটা হয়েছে আর কি, যে যেটা চৈতন্যদেবের জীবনে ঘটেছে সেটাও আছে, যেটা ঘটে নাই এরকম ব্যাপারও আছে। তাহলে চৈতন্য মঙ্গলকে লিখেছেন, পরীক্ষার প্রশ্ন আছে জয়ানন্দ দেবেন। তারপর হচ্ছে আরেকটা আছে চৈতন্য মঙ্গল, এটা লোচন দাসেরও চৈতন্য মঙ্গল, তার মানে এটা যেহেতু কমন হয়ে গেছে তাহলে এটা আসার সম্ভাবনা কম। শ্রী চৈতন্য ভাগবত যেহেতু প্রথম তাহলে এটা সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে এই যে কৃষ্ণদাস কবিরাজের যে চৈতন্য চৈতামৃত, এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটাকে শ্রেষ্ঠ মনে করা হচ্ছে, কারণ এটার মধ্যে মনন, দর্শন, তত্ত্ব জ্ঞান এবং রসবোধের মধ্যে মানে কাব্যিক যে ব্যাপারগুলো এটা খুব ভালোভাবে আছে। তারপরে গোবিন্দ দাসের কর্চা, এই গোবিন্দ দাস এটা নিয়ে একটা কথা বলা আছে যে গোবিন্দ দাসের কোনো ঐতিহাসিক কোনো ভিত্তি নাই, মানে ঐতিহাসিকভাবে তাকে পাওয়া যায় না। তো এটা প্রকাশ করেছিলেন জয়গোপাল গোস্বামী। তো এই জয়গোপাল গোস্বামী তিনি এটা প্রকাশ করেছেন। তো ঐতিহাসিকরা মনে করেন যে এই জয়গোপাল গোস্বামী তিনি নিজেই হয়তো কোনো একটা পুরাতন পুঁথি থেকে এই একটা কাব্যটা বের করে তিনি নিজের মতো করে নিজে কিছু অ্যাড করে কিছু যুক্ত করে এটা ওই গোবিন্দ দাস নামে একজনের নাম দিয়ে চালিয়ে দিয়েছেন। এবং বলা হচ্ছে যে গোবিন্দ দাস হচ্ছে শ্রী চৈতন্যের ভৃত্য ছিলেন, ভৃত্য মানে চাকর ছিলেন আর কি। এবং কোন চাকর, যখন তিনি ভ্রমণ করতেন তখন তার এই ভ্রমণের তার জিনিসপত্র বহন করতেন, তাকে সেবা শুশ্রূষা করতেন, এরকম একজন চাকর যার নাম হচ্ছে গোবিন্দ দাস। তো এই গোবিন্দ দাসের কর্চা এই যে কাব্যটা তাকে বলা হচ্ছে গোবিন্দ দাসের কর্চা, কিন্তু এটার কোনো ঐতিহাসিক কোনো ভিত্তি পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সমালোচকরা বলছেন যে এটা ওই জয় গোস্বামী প্রকাশ করেছেন, তো এটা হয়তো তিনি নিজেই লিখে গোবিন্দ দাসের নামে চালিয়ে দিয়েছেন। এবং এইখানে এটার মধ্যে যে ঘটনা, সেই ঘটনা দেখেন দুইটা অঞ্চলে আমি অলরেডি একবার বলেছিলাম যে দাক্ষিণাত্য, তাহলে এই যে দাক্ষিণাত্য এবং পশ্চিম ভারত তিনি যখন ভ্রমণ করেছিলেন এই কাহিনী এটার মধ্যে আছে। অর্থাৎ গোবিন্দ দাসের যে কর্চা এটার মধ্যে যে কাহিনীটা আছে সেই কাহিনীটা হচ্ছে দাক্ষিণাত্য এবং
পশ্চিম ভারত। যদিও এটা ইম্পর্টেন্ট না, একদমই ইম্পর্টেন্ট না। এটা কখনই হয়তো এরকম প্রশ্ন আসবে না যে গোবিন্দ দাসের কচ্চার মধ্যে কোন অঞ্চলের কাহিনী নিয়ে বর্ণিত, এটা হয়তো কখনই আসবে না। আপনারা জাস্ট শুধু গোবিন্দ দাসের কচ্চা এটা পড়বেন এবং তিনি একজন ভৃত্য ছিলেন, এই কথাটা হয়তো চলে আসতে পারে যদি আসে কখনো। তারপর হচ্ছে চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়। তো গৌরাঙ্গ বিজয় কে লিখেছেন এটা হয়তো পরীক্ষায় আসতে পারে, এবং এটা আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি যেহেতু সুকুমার যেহেতু এটা প্রকাশ করেছেন, এই জন্য এটা ইম্পর্ট্যান্ট হতে পারে যে গৌরাঙ্গ বিজয় এটা কে প্রকাশ করেছিলেন, এবং তার আরেক নাম হচ্ছে ভুবন মঙ্গল। এই হলো ব্যাপার। অর্থাৎ এখানে আপনার বোঝার জায়গা থেকে হচ্ছে পরীক্ষার জন্য আমার যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পরীক্ষার জন্য যে তথ্যগুলো মনে রাখা। অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, তারপরে হচ্ছে গৌরাঙ্গ বিজয় এটা কে লিখেছিলেন, কে প্রকাশ করেছিলেন, এই তথ্যটা আমরা একটু জানবো। তারপর আমরা জানবো যে চৈতন্য মঙ্গল কে লিখেছিলেন, এবং আমরা জানবো যে শ্রী চৈতন্য ভাগবত এবং এটা যে প্রথম ছিল এই ব্যাপারটা জানলে হবে। অর্থাৎ এখান থেকে 4-5টা তথ্য জানলে হবে, আর কিছু জানার দরকার নেই। তারপর হচ্ছে স্বর গোস্বামী, এটা আমরা শ্রী চৈতন্য দেবের যারা সঙ্গী ছিলেন 6 জন, তাকে বলা হচ্ছে স্বর গোস্বামী। এটা আমরা কি বলে বৈষ্ণব পদাবলী যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম। এর মধ্যে হচ্ছে রূপ গোস্বামী, জীব গোস্বামী, তারপর সনাতন গোস্বামী। গোস্বামী নাম দিয়ে হচ্ছে 3 জন, একটা হচ্ছে রূপ, জীব এবং সনাতন। তারপর হচ্ছে গোপাল ভট্ট, তারপরে হচ্ছে রঘুনাথ ভট্ট, আর একটা হচ্ছে রঘুনাথ দাস। এই হলো 6 জন। এই 6 জনকে বলা হচ্ছে স্বর গোস্বামী। শ্রী চৈতন্যদেবের সংস্কৃত জীবনী, আমরা বলছিলাম যে শ্রী চৈতন্যের যে জীবনী এটা প্রথমে লেখা হয়েছিল সংস্কৃত ভাষায়। তাই সংস্কৃত ভাষায় কে লিখেছিলেন তার নাম হচ্ছে মুরারি গুপ্ত, এবং এটাকে মুরারি গুপ্তের কর্চা নামেও পরিচিতি লাভ করেছে। কিন্তু এটার একটা আসল নাম আছে, আসল নাম হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। এতে ম থাকলে সাধারণত এটা সংস্কৃত হয় আর কি। তাহলে আমাদের পরীক্ষায় এটা আসতে পারে যে শ্রী চৈতন্যর প্রথম জীবনীকে লিখেছেন বা কোন ভাষায় লিখেছিলেন সেটা সংস্কৃত ভাষায়, এবং মুরারি গুপ্ত লিখেছিলেন। এই কথাটা জানলেই হবে, অন্য কিছু জানার দরকার নেই। তারপর হচ্ছে নাথ সাহিত্য। এখনকার আমরা যে সাহিত্য নিয়ে আলোচনা করছি এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট খালি কিছু তথ্যটা আমরা একটু মুখস্থ করব। তাহলে জীবনী সাহিত্য থেকে আমি যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো আমরা কি করব, মুখস্থ করব। জীবনী সাহিত্যের আদিকবি, হ্যাঁ জীবনী সাহিত্যের আদিকবি এই যে মুরারি গুপ্ত, এবং তিনি লিখেছিলেন সংস্কৃত ভাষায়। আর যদি বলা হয় বাংলা ভাষার জীবনী সবার আগে কে লিখেছিলেন, তাহলে এই যে লেখা আছে বৃন্দাবন দাস প্রথম তিনি লিখেছেন বাংলা ভাষায়, আর হচ্ছে সংস্কৃত ভাষায় লিখেছেন মুরারি গুপ্ত। যদি শোনেন, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে। ধরেন সংস্কৃত ভাষায়ও বললো না, বাংলায়ও বললো না, তাহলে আপনারা কিন্তু এই বৃন্দাবনের কথাই দিবেন, কারণ বৃন্দাবনের কথা কারণ সংস্কৃত তো আমার ভাষা না, আমরা হচ্ছে বাংলা ভাষার পড়ছি। তাহলে এই সংস্কৃত ভাষায় না উর্দু ভাষায় কে লিখেছেন সেটা তো আমাদের বিবেচ্য না। আমাদের বিবেচ্য বিষয় যদি এরকম আসে যে বাংলা ভাষায় বা বাংলা ভাষা বাদ দিয়েও এমনি যদি বলে যে কে লিখেছেন, তাহলে আমরা কিন্তু বৃন্দাবন দাসের কথা বলবো। আর যদি উল্লেখ করা থাকে সংস্কৃত ভাষায়, তাহলে আমরা ওই যে মুরারি গুপ্তের কথা বলবো। ঠিক আছে? জীবনী সাহিত্যের লেখকদের কি বলা হবে, লেখক না কবি? হ্যাঁ কবি বলা হবে, কবি। কারণ আগে মধ্যযুগে তো যা লেখা হয়েছে সব সব হচ্ছে কবিতা। মধ্যযুগের যা আছে, মধ্যযুগের কোনো গদ্যের কোনো ব্যাপার ছিল না। কি ছিল না? গদ্যের কোনো ব্যাপার ছিল না। গদ্য আসছে হচ্ছে 1800 সালে, 1801 খ্রিস্টাব্দে ফোর্ট ইলাম কলেজ যখন প্রতিষ্ঠা হলো। 1800 সালে যখন ফোর্ট ইলাম কলেজ প্রতিষ্ঠা হলো, 1801 হচ্ছে বাংলা বিভাগ খোলা হলো। সেইখানেই হচ্ছে গদ্যের চর্চা শুরু হয়। যদিও 1555 খ্রিস্টাব্দে দেখা গেছে যে 1555 খ্রিস্টাব্দে একটা কুচবিহারের রাজা একটা লিখছিল, কি বলে চিঠি লিখেছিল, সেইগুলো তো একেবারে মানে বিচ্ছিন্ন একটা ব্যাপার। তাছাড়া কিছু কিছু চম্পু কাব্য রয়েছে যে গদ্য এবং পদ্য মিশ্রিত, কিন্তু টোটালি গদ্য সূচনা হয়েছে আধুনিক যুগে। গদ্যের সূচনা আধুনিক যুগে, মধ্যযুগে কোনো গদ্যের কোনো ব্যাপার ছিল না, সব হচ্ছে কবিতা। এগুলো যা বলছি সব হচ্ছে কবিতা। মানে গদ্যেও যে লেখা যায় এটা মধ্যযুগে মানুষ বিবেচনা করতো না বা বুঝতো না। এই গদ্যের ব্যাপারটা শুরু হয়েছে আধুনিক যুগে, অর্থাৎ 1801 থেকে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হওয়ার পরে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়েছিল। উইলিয়াম কেরি তার প্রধান ছিলেন, এবং তার নেতৃত্বে অনেকগুলো বই এখানে রচিত হয়েছিল যেগুলো আমরা পড়ব। ঠিক আছে?
ওকে, নাচ সাহিত্য। দেখেন, নাচ সাহিত্য এটাও ওই যে বৈষ্ণব যেরকম একটু আলাদা হয়ে গেছে না, এরকম বৌদ্ধ ধর্ম এবং শৈব ধর্ম, শৈব ধর্মকে শিবকে যে প্রাধান্য দেয় আর কি। তো আমাদের যেরকম, আমাদের বলতে মুসলিমদের যেরকম বিভিন্ন ধরেন হানাফি, তারপরে সুন্নি, তারপরে কি বলে এরকম বিভিন্ন আছে না, বিভাজন আছে না। তো ওরকম হিন্দুদের এক এক সম্প্রদায়, এক এক এলাকার মানুষ, তারা এক এক দেবদেবীকে তারা বেশি প্রাধান্য দেয়। কেউ কৃষ্ণকে দেয়, কেউ বিষ্ণুকে দেয়, কেউ রামকে দেয়, রাম মন্দির করা হয় এরকম। তো এই বৌদ্ধ ধর্ম আর হচ্ছে এই শৈব ধর্ম মানে হচ্ছে শিবকে প্রাধান্য দেয়, যেটা দেয়, এই দুইটাকে মিশ্রণ করে নতুন এক ধরনের ধর্ম সৃষ্টি করা হয়েছে, তার নাম হচ্ছে নাথ ধর্ম। কি ধর্ম? ওই নাথ ধর্ম। এবং এই নাথ ধর্ম নিয়ে যেসব সাহিত্য রচিত হয়েছে তাকে বলা হচ্ছে নাথ সাহিত্য। এবং এই নাথ সম্প্রদায়ের যে আদিগুরু বা আদিনাথ, তাকে বলা হচ্ছে শিব। আদিনাথ হল শিব। নাথ ধর্ম নিয়ে লিখিত সাহিত্য আমি অলরেডি বলে ফেলেছি। এবং দশম থেকে একাদশ শতকে নাথ আচার্যদের আবির্ভাব বলে ধারণা করা হয়। এগুলো জানার দরকার নাই। এবং নাথ ধর্মের উদ্ভব বিকাশ হয়েছে মূলত 4 জনের দ্বারা। একটা হচ্ছে আদিনাথ, মিননাথ, তারপর হচ্ছে কি হারিপা, আর একটা হচ্ছে কানুপা। এগুলো জানার দরকার নাই, এগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না, নাথ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। নাথ সাহিত্যের প্রধান উপযোগ্য কি, এই কথাটা হয়তো আসতে পারে। এবং নাথ ধর্ম কার মিশ্রণে, এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৌদ্ধ ধর্ম আর হচ্ছে শৈব ধর্ম। কারণ এই ব্যাপারগুলো তো এত কষ্ট করে তো এত মনে রাখার দরকার নাই। চাইলে আপনারা হয়তো এই 4টা নাম একটু মনে পড়ে রাখতেও পারেন। তো এই নাথ সাহিত্যের উপজীব্য বিষয়কে মানে কি নিয়ে নাথ সাহিত্যটা? নাথ ধর্মের মাহাত্ম্য, আধ্যাত্মিকতা ও নারী ব্যভিচার প্রধান সমাজের চিত্র অঙ্কন। তাহলে এটা যত ধর্ম, তার মধ্যে আধ্যাত্মিকতা থাকবে, তারপর হচ্ছে মাহাত্ম্যের ব্যাপার থাকবে, ধর্মটাই ভালো, যেমন বৈষ্ণব ধর্মের মধ্যে এই ধর্মটাই ভালো, ওইটার মাহাত্ম্য প্রচার করবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু নতুন একটা জিনিস আমরা পেয়েছি যে নারী ব্যভিচার প্রধান সমাজের চিত্র অঙ্কন। তাহলে এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষা চলে আসতে পারে যে নারী ব্যভিচার প্রধান সমাজের চিত্র অঙ্কন করা হয়েছে কোন সাহিত্যে? নাথ সাহিত্যে। তো এইটা আপনারা 100% শিওর, এইটা আপনারা মনে রাখবেন। আর এখান থেকে আর কিছু মনে রাখার দরকার নাই, জাস্ট খালি এইটুকু মনে রাখতে হবে যে বৌদ্ধ ধর্ম এবং শৈব ধর্ম এই দুইটার মিশ্রণ হচ্ছে নাথ সাহিত্য, মানে নাথ ধর্ম হয়েছে। এবং নাথ ধর্ম নিয়ে যেসব সাহিত্য তাকে বলা হচ্ছে নাথ সাহিত্য। এবং এই নাথ সাহিত্যের যে উপযোগ্য বিষয়, তার মাহাত্ম্য, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আধ্যাত্মিকতা, এটা খুব স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা ধর্মেই আধ্যাত্মিক একটা ব্যাপার। তারপর হচ্ছে নারী ব্যভিচার প্রধান, এই ব্যাপারটা, এই কথাটা পাচ্ছি, একটা নতুন একটা ব্যাপার পাচ্ছি, একেবারেই নতুন একটা ব্যাপার। কারণ এই পরীক্ষা যদি কখনো এরকম প্রশ্ন চলে আসতো যে নারী ব্যভিচার প্রধান সমাজে চিত্র অঙ্কন করা হচ্ছে কোন সাহিত্যে, এটা কিন্তু নাথ সাহিত্য হয়তো আমরা উত্তর করতাম না, কারণ আমাদের মাথার মধ্যেই হয়তো আসতো না, আমরা হয়তো মঙ্গল কাব্য বা অন্যরকম কিছু একটা দিয়ে দিতাম। এখান থেকে এই কথাটা পড়তে হবে, আর কিছু পড়ার দরকার নাই। তারপরে আরও কিছু আমরা দেখি যে নাথ মানে হচ্ছে প্রভু, পালনকর্তা। কিন্তু নাথ বলতে এখানে নাথ ধর্মে বিশ্বাসী সম্প্রদায়কে বোঝানো হয়, এটা একটা তথ্য দেওয়া আছে, জাস্ট মুখস্থ করবেন। নাথ ধর্মগুলো গীতিকা বা বেলার জাতীয়, মানে এটার মধ্যে আছে, মানে বিয়োগান্তক ব্যাপার আছে। বৌদ্ধ শৈব ধর্মের মিলনাতে এটা বলা হয়েছে। এইটা হচ্ছে হাজার কোটি স্টার দিতে হবে। শেখ ফয়জুল্লাহ নাথ সাহিত্যের জনক। দেখেন, একজন মুসলিম হচ্ছে এই সাহিত্যের জনক, মানে নাথ ধর্ম আছে। কিন্তু এটা তিনি কেন লিখেছেন যে প্রত্যেকটা কবি, প্রত্যেকটা সাহিত্যিক যারা কবিতা লেখেন, যারা গল্প লেখেন, উপন্যাস লেখেন, তাদের যে কাজটা থাকে, তারা সবসময় খুঁজেন যে কোন জায়গায় কাজ হয় নাই, কোন জায়গায় নিয়ে, কোন টপিকটা নিয়ে লিখলে এটা একটা নতুন হবে, কোন বিষয়টা এখনো আলোচিত হয়নি, এরকম সবাই একটা টেন্ডেন্সি থাকে। যেহেতু আমি নিজেও লিখি, তাহলে আমার সবসময় মাথার মধ্যে থাকে, হ্যাঁ, আমি যদি মুক্তিযুদ্ধ নিয়ে গল্প যদি লিখি, তাহলে আমি মুক্তিযুদ্ধে এমন গল্প লিখব যে গল্প আগে কেউ লেখে নাই। তাহলে মুক্তিযুদ্ধের গল্পগুলো কেমন হয়? মুক্তিযুদ্ধের গল্পগুলো দেখাচ্ছে যে একজন দাড়ি টুপিওয়ালা মানুষ হচ্ছে রাজাকার হবে, তারপরে ধর্ষণ করা হবে, তারপরে সেখানে হচ্ছে জ্বালাও পোড়াও হবে, ঘর বাড়ি পুড়িয়ে দিবি, হত্যা করবে। নর্মালি আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের সাহিত্য, সিনেমা বলতে এইগুলোই বুঝি। কিন্তু এইগুলোর বাইরে গিয়ে মুক্তিযুদ্ধের সাহিত্য হতে পারে কিনা?
আমার সবসময় টেন্ডেন্সি ছিল এটা, যে কারণে আমার মুক্তিযুদ্ধের সাহিত্য যেগুলো আছে, আমার অনেকগুলো গল্প আছে মুক্তিযুদ্ধের, তো আমার মুক্তিযুদ্ধের গল্পগুলো আমি চেষ্টা করেছি যে আচ্ছা সমাজে মুক্তিযুদ্ধ হতো একটা জনযুদ্ধ ছিল, গণযুদ্ধ ছিল, একেবারে প্রত্যেকটা মানুষ এটার মধ্যে অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই এক একজন মুক্তিযোদ্ধা বলা যেতে পারে। তাহলে এই মুক্তিযুদ্ধে কি একজন পতিতা, তার কি কোনো ছিল না, অবদান ছিল না? তাহলে তার এই পতিতার এই অবদানকে নিয়ে কোনো গল্প আমরা কেন লিখছি না? একজন পাগল, একজন মস্তিষ্ক বিকৃত মানুষ, তারও হয়তো কোনো একটা অবদান এখানে ছিল এরকমভাবে, বা একজন ভীতু মানুষ বা একজন মেয়ে, তার অবদানটা কেমন ছিল? একজন গ্রাম্য বধূ, তার কোনো অবদান কী ছিল? অর্থাৎ যে যে জায়গায় আমরা আলো ফেলেনি ওই জায়গায় আমি লেখার চেষ্টা করছি। ঠিক তেমনি ওই সাহিত্যিকদের কমন টেন্ডেন্সি হচ্ছে যে কোন বিষয় নিয়ে লেখা হয় নাই। তাহলে আমাদের যে ফয়জুল্লাহ আছে, শেখ ফয়জুল্লাহ, তিনি মুসলিম হলেও তিনি দেখলেন যে আচ্ছা কোন ধর্মটা নিয়ে আসলে কোন জায়গাটা নিয়ে মধ্যযুগে এখনও কাজ হয় নাই। আচ্ছা বৈষ্ণব ধর্ম নিয়ে তো বৈষ্ণব পদাবলী, জীবনী, নানান কিছু লেখা হচ্ছে, চণ্ডী মঙ্গল মানে দেবী চণ্ডীকে নিয়ে লেখা হচ্ছে, মনসাকে নিয়ে লেখা হচ্ছে, সব কিছুকে নিয়ে লেখা, শ্রীকৃষ্ণ কীর্তন মানে কৃষ্ণকে লেখা হচ্ছে, রাধাকে নিয়ে লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে, আচ্ছা কাকে নিয়ে লেখা হচ্ছে না? তখন তিনি দেখলেন যে আচ্ছা এই নাথ ধর্ম নিয়ে তো কিছু লিখছে না। তখন তিনি মুসলিম হলেও শেখ ফয়জুল্লাহ তিনি এই নাথ সাহিত্যটা সৃষ্টি করেছেন, এবং এটা তার খুবই একটা ওয়াইজ ডিসিশন। কারণ হচ্ছে আমরা নাথ সাহিত্য, বাংলা সাহিত্য যতদিন থাকবে, নাথ সাহিত্যের প্রসঙ্গ আসলেই যে এটার জন্য কে শুরু করেছিলেন, শেখ ফয়জুল্লাহ শুরু করেছিলেন। তো এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে শুরু করেছিলেন, ঠিক আছে? মানে যে কথাগুলো একটু আগে বলেছি, এই ব্যাপারগুলো নাথ সাহিত্যের প্রথম রংপুর থেকে আবিষ্কার করা হয়। এইটা আমরা এই তথ্যটা আমরা পড়ে রাখবো। কত সালে এটা অত ইম্পর্টেন্ট না, কখনো আসে নাই, এই কথা মনে রাখতে পারেন যে আদিনাথ, মিন্নাত, হারিপা, কানুপা এই চারজন সিদ্ধার্থের অলৌকিক জীবন নিয়ে লিখিত সাহিত্য হচ্ছে নাথ সাহিত্য। এই কথাটা ইম্পর্টেন্ট। মানে তাদের জীবন কি, মানে এই জীবন মানে হচ্ছে বউ পোলাপান না, মানে এই যে আদিনাথ, মিন্নাত, হারিপা, কানুপা, মানে এদের জীবন। তাহলে একটু আগে আমি বলেছি যে নাথ ধর্ম নিয়ে যেগুলো রচিত হয়েছে, তো এখন আবার বলছি এদের জীবন মানে হচ্ছে এরা এই নাথ ধর্ম নিয়ে কী করেছে, নাথ ধর্ম নিয়ে কী বলছে, কারণ তারাই তো প্রচারণা করেছে। তাহলে ওদের প্রসঙ্গটা চলে আসছে আর কি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যেহেতু আমি লিখি, এই যে 24-এর যে সংগ্রাম, এই 24-এর সংগ্রাম নিয়ে আমি গল্প লিখেছি 2021 সালে। আমার কাছে মনে হয়েছিল, মানে আমি তো ওই অনেকগুলো নির্বাচন আমাকে চালাইতে হয়েছে, মানে হিসেবে কি অফিসার কি বলে এটাকে, প্রিজাইডিং অফিসার। তো প্রিজাইডিং অফিসার হিসেবে অনেকগুলো নির্বাচন, 5টা নির্বাচন আমি চালিয়েছি। প্রথমটা শুরু হয়েছিল ওই 30 ডিসেম্বরের ওই যে নির্বাচনটা হয়েছে ওইটা। তো ওখানে তখন আমি নেত্রকোনায় ওই নির্বাচন, তারপর আরেকটা নির্বাচন ছিল হচ্ছে পৌরসভার নির্বাচন, আরেকটা নির্বাচন হচ্ছে উপজেলা নির্বাচন। তারপর কুমিল্লাতে সেখানে 2টা নির্বাচন চালিয়েছি, একটা হচ্ছে জাতীয় নির্বাচন আর আরেকটা হচ্ছে নির্বাচন সিটি নির্বাচন। এই হলো 5টা নির্বাচন চালিয়েছি। তো 5টা নির্বাচনে যে কি ভয় ভীতি, মানে মারাত্মক ব্যাপার। তো আমার কাছে মনে হয়েছিল যে এই যে সরকারের যে ফ্যাসিস্ট আচরণ, তার যে এই স্বৈরাচারী আচরণ, বা মানুষ কিন্তু আসলে না মানে পছন্দ করছে না। সরকার চালাচ্ছে হচ্ছে 2টা ক্যাডার, এক হচ্ছে প্রশাসন ক্যাডার আর এক হচ্ছে পুলিশ ক্যাডার, মানে স্পেসিফিক ক্যাডার 26 থাকলে 2টা ক্যাডার সরকারকে চালাচ্ছে। এবং যারা আছে, এটা রাজনৈতিক আলাপ হয়ে গেছে, এটা আচ্ছা অফ দ্য রেকর্ড, আপনারা মানে কাউকে বলারও দরকার নাই, হয়তো আর বললেও এটা আমি এমন কিছু বলছি না। তো রাজনীতিবিদ মানে রাজনীতিটা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। একজন উপসচিব লেভেলের সে একজন এমপিকে কোনো গুরুত্বই দিচ্ছে না, মানে জনপ্রতিনিধির কোনো দাম নেই। তৃণমূলে যারা খেটে মরছে তাদের কোনো দাম নেই। হুট করে কিসের মাশরাফি, কিসের সাকিব আল হাসান, তারা এমপি হয়ে যাচ্ছে।
সে কি রাজনীতির কী বোঝে? সে কি খেটে খেটে সাধারণ মানুষের সাথে মিশে নাই? সে রাজনীতি কিছুই বোঝে না। তাহলে ওই তৃণমূলের যে ব্যক্তিটা ছিল, যে অনেক জীবন ত্যাগ স্বীকার করেছে, সে তো অধিকার ছিল সে এমপি হওয়ার। সে মানুষের কাছে গিয়েছে, মানুষ চিনে, মানুষ তার উপর ভরসা করে। হুট করে একজন ব্যবসায়ী, একজন দরবেশ এসে সে বিশাল কিছু হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে মারাত্মক লেভেলের ভুল। এবং দেশের যে নীতি, আচ্ছা না কথা বলি, তো এই যে স্বৈরাচারী যে মনোভাব, আমার কাছে মনে হয়েছে যে এটার পতন কীভাবে ঘটবে। বিরোধী দল কখনোই এই পতন ঘটাইতে পারবে না, বিরোধী দল কখনোই পাবে না। তাহলে কিভাবে সম্ভব? অবশ্যই এটা একটা বিস্ফোরণ ঘটবে, একটা গণ অভ্যুত্থান হবে। আবারও গণ অভ্যুত্থান হলেই এই সরকারের পতন ঘটবে, আদারওয়াইজ পতন হওয়ার কোনো নেই, সুযোগ নেই। এবং সেই যে গণ অভ্যুত্থান ছোট্ট একটা কারণে হয়ে যাবে। তো এটা নিয়ে আমি একটা গল্প লিখেছিলাম, গল্পের নাম মানুষের ঘুম ভেঙে গেলে। মানুষের ঘুম ভেঙে গেলে আমি বিশ্বাস করতাম যে মানুষের ঘুম ভেঙে যাবে। আজ হোক কাল হোক সব মানুষ ঘুমিয়ে আছে, সব কিছু মেনে নিচ্ছে, কিন্তু এই যে মানুষ ঘুমিয়ে আছে এর ঘুম ভেঙে যাবে। তো এই গল্পটা লেখার পর আমি প্রথম আলোতে পাঠালাম। প্রথম আলোর যে সাহিত্য সম্পাদক নয়ন ভাই, তো আমি দেওয়ার পরে সে এটা পড়ে আমাকে ফোন করে বলছে, ধ্রুব ভাই, গল্পটা আমরা ছাপাইতে পারবো না। কেন ছাপাইতে পারবেন না? যে গল্পটার মধ্যে আপনি এমন কিছু বলেছেন যে প্রথমেই এমন একজন ও আচ্ছা যাক, যেটাই বলি, যে একটা ছিল, একজনকে এরকম টানায়া, এভাবে তাকে পিটায় নাক করে দিচ্ছে, এরকম আর কি, একজনকে ধরে মারছে আর কি, এক কথায় ধরেন কোনো একজন বড় ধরনের একজন কেউ হয়তো প্রধানমন্ত্রীকে অথবা মন্ত্রী লেভেলের কাউকে মারছে। তো এরকম একটা কাহিনী প্রথমে ছিল, সাধারণ মানুষ মারছে। তখন বললো যে আপনি প্রথমেই এরকম কিছু লিখেছেন, এটা আমরা ছাপাইতে পারবো না, প্রথম আলো ভয় পায়। আমি চাই ঠিক আছে, সমস্যা নেই। আমি কালের কণ্ঠকে গল্পটা পাঠালাম, কালের কণ্ঠ মাসুদ ভাই। আমি মনে হয় রবিবারে বা সোমবারে হচ্ছে লেখাটা পাঠাইছি। নর্মালি হচ্ছে লেখাটা অনেক পরে ছাপায়, 2 মাস 3 মাস পরে, শুক্রবারই ছাপায় ফেলছে, অর্থাৎ 4-5 দিনের মধ্যেই গল্পটা ছাপাইছে। ছাপানোর পরে আমি খুব খুশি হয়েছি এবং বলছে যে এই গল্পটা এত ভালো হয়েছে, এই জন্য আমরা ছাপায় ফেলছে। তো সেই গল্পটা হচ্ছে মানুষের ঘুম ভেঙে গেলে। তো এটা আমি করবো না, একটা শেয়ার করবো না, এটা আমি শেয়ার করি নাই, কারণ হচ্ছে মানুষ কি মনে করবে যে এতদিন কিছু বলেন না, হুট করে এরকম বলছেন। তো ওই গল্পটা ঠিক আজকের এই গণ অভ্যুত্থান নিয়ে লেখা ছিল 2021 সালে। তারপর হচ্ছে 2022-এ আমার একটা প্রথম উপন্যাস বের হয়েছিল, সেই উপন্যাসের নাম হচ্ছে পশ্চিমের হাওয়ায় প্রাণ। তো সেই পশ্চিমের হাওয়ায় প্রাণ উপন্যাসের মধ্যে আমি এই যে বর্তমান সময়ের যে ব্যাপারগুলো আছে, একজন মন্ত্রী এমপিদের তাদের যে ব্যাপারগুলো আছে, এগুলো খুব ভালোভাবে তুলে ধরেছিলাম। তো একজন সরকারি চাকরিজীবী হিসেবে আমি কেন এগুলো লিখেছি, এই জন্য অনেকে আমাকে ভয় দেখাইছে যে প্রবলেম হবে, এই হবে, সে হবে। তাছাড়া আমার যে কবিতার বই আছে, সেখানে আমার একটা কবিতা আছে, পায়ের তলে আশ্চর্য এক দ্বীপ, কবিতার নাম। তো এটাও লিখেছিলাম। এটাও পরে একজন কলিগ বললো যে প্রবলেম হবে। আমি বলছি কী আর প্রবলেম হবে, একজন সাহিত্যিক তিনি কি লিখতে পারবেন না নাকি? ওকে, ব্যক্তিগত কথা অনেকগুলো বলে ফেলেছি আমরা, এখানে আমার ইম্পর্টেন্ট আর কিছু নাই। তারপর হচ্ছে গোপীচন্দ্রের সন্ন্যাস, এটা কে লিখেছে এরকম হয়তো পরীক্ষা চলে আসতে পারে, এটা হচ্ছে শুকুর মাহমুদের। তারপর হচ্ছে এটা একটা নাচ সাহিত্য আর কি। তারপর হচ্ছে নাচ সাহিত্য 2 প্রকার বলেছি, যে মিন্নাত ও তার শিষ্য গোরক্ষনাথের কাহিনী, আর একটা হচ্ছে রাজা গোপীচন্দ্রের। এর মধ্যে এই যে নাচ সাহিত্যটা, এটাকে কয়ভাবে ভাগ করা যেতে পারে? 2 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মিন্নাত এবং তার শিষ্য গোরক্ষনাথের কাহিনী, আর একটা রাজা গোপীচন্দ্রের সন্ন্যাসের কাহিনী। তো এটাও কখনো পরীক্ষায় আসে নাই, খুব বেশি ইম্পর্টেন্ট না। মিন্নাত এবং তার শিষ্য গোরক্ষনাথের কাহিনী এখানে লেখা আছে, এবং এই সংক্রান্ত 3টা পুঁথি আছে। এই পুঁথিগুলোর লেখককে এটা পরীক্ষা আমাদের আসতে পারে। যেমন গোরক্ষ বিজয়, এই গোরক্ষ বিজয়, এখান থেকে এই ব্যাপারটা আসে যে গোরক্ষ বিজয়টা পরীক্ষায় প্রশ্ন আসে। এটা আমরা 3 স্টার দিয়ে যে এটা কে লিখেছেন, শেখ ফয়জুল্লাহ লিখেছেন, এটাই আসে, আর অন্য কেউ আসে না। এটা সম্পাদক ছিলেন আব্দুল কাদের সাহিত্য বিশরত, এবং প্রকাশকাল, অর্থাৎ আমাদের এটা কি বলে, এটা ছকটা, এটা আপনারা একটু পড়বেন। এখান থেকে সবসময় এটাই আসতে আমি দেখেছি। মিন চেতন কখনো আসতে দেখেছি বলে মনে হয় না। তারপর আমার একটা আছে, ওই যে একজন লিখেছেন যে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স, ফাহাদ আলম বলেছেন, ফাহাদ বিন আলম। তো আমার আরেকটা বই আছে গল্পের, বইয়ের নাম হচ্ছে সাধারণ মৃত্যুর জীবনচক্র।
এটা 22-এ প্রকাশিত হয়েছিল, না 21-এ প্রকাশিত হয়েছে। সাধারণ মৃত্যুর জীবনচক্র, সাধারণ মৃত্যুর জীবনচক্র। মানে আমার এই বাংলাদেশে এত মানুষ মারা যাচ্ছে, এত মৃত্যুগুলো খুবই সাধারণ হয়ে গেছে, এবং এই মৃত্যুটা বারবার ঘুরে ফিরে হচ্ছে, বারবার ঘুরে ফিরে হচ্ছে। এটা নিয়ে আমার গল্পের বই। তো সেই গল্পেতে আমি দেখাচ্ছি টোটালি রাজনৈতিক, আমার লেখাগুলো সব হচ্ছে রাজনৈতিক, ম্যাক্সিমামই রাজনৈতিক। তো এটাও রাজনৈতিক। তো ওখানে এই যে র্যাব কিংবা গুণ খুন যারা করছে বা আয়নাঘর, তখন তো আমি আয়নাঘরের ব্যাপারটা জানতাম না, মানে এরকম কিছু একটা ভেবেছি যে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। তো ওই গল্পটার নাম হচ্ছে চক্র। হ্যাঁ, ওখানে দেখাচ্ছি যে ইয়ার মধ্যে মানে কবরের মধ্যে একজন শুয়ে আছে, মানে একজন মারা গেছে আর কি, একজন আত্মা। তো সে বলছে কাকে ধরে নিয়ে যাচ্ছে, আবারও কাকে ধরে নিয়ে যাচ্ছে, ওরা কারা, কালো কালো বেরিয়েছে, মানে র্যাব বা এদেরকে বোঝানো হচ্ছিল। তো ওইখানকার যে গল্পগুলো আছে এটা সবগুলাই হচ্ছে এই কি বলে রাজনৈতিক। এবং আমি যে মানুষের ঘুম ভেঙে এলে যে গল্পটা বলেছি, এই গল্পটা কিন্তু এই বইয়ের মধ্যে আছে। সাধারণ মৃত্যুর জীবনচক্র সর্বশেষ, সাধারণ মৃত্যুর জীবনচক্রের সর্বশেষ গল্পটা হচ্ছে মানুষের ঘুম ভেঙে গেলে। মানে আমি ওই গল্পটা প্রথমেই দেখাইলাম যে আমার মানে ওইটার মধ্যে আমি দেখাইছি আমার দেশটা কীভাবে দখল হয়ে গেছে। তারপর দেখাচ্ছি লাস্টে একটা আশার বাণী দেখাচ্ছি যে না, মানুষের ঘুম একদিন ভেঙে যাবে এবং এই দখলদারিত্ব থেকে মানুষ একসময় বেরিয়ে আসবে। ওই গল্পের ব্যাপারটা ছিল। তো আপনারা চাইলে কেউ পড়তে পারবেন, রকমারিতে পাওয়া যাবে। সাধারণ মৃত্যুর জীবনচক্র, মাত্র 155 টাকা বইয়ের দাম, 155 টাকা বইয়ের দাম। সাধারণ মৃত্যুর জীবনচক্র বেশ করেছিল ঐতিহ্য প্রকাশনী। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে মর্সিয়া সাহিত্য। মর্সিয়া মানে হচ্ছে শোক আর কি, শোক প্রকাশ করা। এটার সাথে আপনার আমাদের এই যে কি বলে নবী রাসূল, তারপরে হচ্ছে কারবালার কাহিনী, তাহলে এই যে বিয়োগান্তক যে কাহিনীগুলো আছে, ওই কাহিনীগুলো নিয়ে যে কাব্যগুলো রচিত হয়েছে তাকে বলা হচ্ছে মর্সিয়া সাহিত্য। দেখেন মর্সিয়া শব্দের অর্থ হচ্ছে শোককবিতা। আমাদের এগুলো যা আছে সবই কবিতা, কারণ আমরা মধ্যযুগ পর্যন্ত কোনো গদ্যের কোনো ব্যাপার আমরা পাই নাই। দেখেন, বস্তুত মুসলিম ধর্মের নবী রাসূল এবং নবী রাসূলের আত্মীয় স্বজন বলতে যে নবাব কেন বলছি, মানে ইমাম হাসান হোসেন আছে, ওদের জীবনে যে বিষাদময় যে ঘটনা আছে, যুদ্ধের যে করুণ কাহিনীগুলো আছে, এগুলো নিয়ে কারবালার কাহিনী, এগুলোকে নিয়ে যে সাহিত্যগুলো রচিত হয়েছে তাকে বলা হচ্ছে মর্সিয়া সাহিত্য। তো এই মর্সিয়া সাহিত্য গুরুত্বপূর্ণ তথ্য আমরা যেগুলো দেখি পারস্যের কবি দ্বারা, এই কথাটা ইম্পর্টেন্ট যে মর্সিয়া সাহিত্য কারা লিখেছিলেন। পারস্যের কবি যারা আছেন, পারস্য বলতে ইরান বোঝাচ্ছি, পারস্য মানে কি ইরান, তাহলে ইরানের কবিরা এই মর্সিয়া সাহিত্যের প্রসার তারা ঘটিয়েছেন। এবং আমাদের বাংলা সাহিত্যে মর্সিয়া সাহিত্যকে প্রথম কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হাজার স্টার দিয়ে রাখেন, কারণ এগুলো তো অত ইম্পর্ট্যান্ট না, এগুলো থেকে আসলে দু একটা তথ্যই আসে যেগুলো ইম্পর্ট্যান্ট। তারপরে বাংলা সাহিত্যে মর্সিয়া সাহিত্যের প্রথম কাব্য জয়নবের চৌতিসা, এটাও ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে রাধাচরণ গোপ মর্সিয়া সাহিত্যে হিন্দু কবি, এটাও আসতে পারে। যেমন ওই যে দেখেন কি বলে আমাদের শেখ ফয়জুল্লাহ, তিনি যেরকম নাচ সাহিত্য রচনা করেছেন শেখ ফয়জুল্লাহ, ঠিক তেমনি দেখেন এখানে শেখ ফয়জুল্লাহ তিনি আবার লিখেছেন, মর্সিয়া সাহিত্য লিখেছেন। অর্থাৎ তিনি হয়তো অনেক বড় বড় কিছু লিখতে পারেন নাই, ছোট ছোট জায়গায় তিনি লিখেছেন, কোন জায়গায় গ্যাপ আছে ওই জায়গায় তিনি লিখেছেন। ঠিক আছে। তো রাধাচরণ গুপ্ত তিনি হিন্দু হয়ে ওই সাহিত্যটা লিখেছিলেন, এবং তার কাব্যের নাম হচ্ছে ইমামগণের কেচ্ছা এবং অফতনামা। দৌলতুদ্দিন বাহারামকা কারবালার কোন কাহিনী হচ্ছে জঙ্গনামা নামে একটি গুরুত্বপূর্ণ কাব্য লিখেছিলেন, এটা ইম্পর্টেন্ট তথ্য। আমি আসলে এখানে বোঝানোর কিছু নাই, আমি দুঃখিত যে আমি যে আসলে খুব বেশি বুঝাই ফেলবো, খুব কঠিন কিছু এরকম কিছু না, এই জন্য আসলে ওই অর্থে বোঝানোর কিছু নাই। তো জয়নবের চৌতিসা কে লিখেছেন, নবী বংশকে লিখেছেন, তারপর হচ্ছে সোনাভানকে লিখেছেন, জঙ্গনামা ইমাম বিজয়কে লিখেছেন, কাশ্মীর লড়াইকে লিখেছেন, কারবালা কাহিনীকে লিখেছেন, মুক্তল হোসেনকে লিখেছেন, হানিফার কাব্যকে লিখেছেন। এইখানকার যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো যতটুকু সম্ভব পারা যায়, তবে অবশ্যই মনে রাখতে হবে এই জয়নবের চৌতিসাটা মনে রাখতে হবে, নবী বংশটা মনে রাখতে হবে, জঙ্গনামাটা মনে রাখতে হবে, কাশ্মীর লড়াই এটাও হয়তো কখনো কখনো দেখছি, মুক্তল হোসেন এটাও দেখেছি। সবগুলোই পড়ে রাখবেন, এখান থেকে আর কিছু আসবে না। আর যদি আসে তাহলে যে এই মর্সিয়া সাহিত্যটা মানেটা কি, এটা আসতে পারে। তো এটা তো আপনারা বুঝছেনই যে মর্সিয়া মানে শোক প্রকাশ করা।
ঠিক আছে, এবং এটা হচ্ছে নবী রাসূল এবং হযরত মুহাম্মদ সাল্লামের দৌহিত্র অর্থাৎ ইমাম হাসান হোসেন, তাদের যে বিয়োগান্তক কাহিনী, যুদ্ধের যে কাহিনীগুলো আছে, এগুলোকে বলছে মরসিয়া সাহিত্য। জঙ্গনামা দেখেন, জঙ্গনামা, জঙ্গ শব্দ হচ্ছে যুদ্ধ, অর্থাৎ যুদ্ধকেন্দ্রিক। এটাও ওই যে এরই অংশ, মানে জঙ্গনামা আর হচ্ছে যে মরসিয়া সাহিত্য কাছাকাছি। তো এই সাহিত্য সম্পর্কে ফার্সি কাব্য অবলম্বনে ফকির গরিবুল্লাহ এই জঙ্গনামা, সর্বপ্রথম জঙ্গনামা লিখেছেন। এই তথ্যটা এখান থেকে ইম্পর্টেন্ট, আর কিছু না। নর্মালি হচ্ছে মুসলিমদের, এটাও কিন্তু মুসলিমদের, হ্যাঁ মুসলিমদের, ওই মরসিয়া এবং এটা কাছাকাছি। তো এই মুসলিমদের যে যুদ্ধ কাহিনীগুলো আছে, যে যুদ্ধ কাহিনীগুলো আছে, যে তাদের যে বীরত্ব আছে, তাদের এই ব্যাপারগুলোকে এই জঙ্গনামা কাব্যের অন্তর্ভুক্ত। দেখেন শৌর্য, বীর্য, সাহসিকতা, এই যুদ্ধের যে কাহিনীগুলো আছে, এগুলো হচ্ছে জঙ্গনামা। আর এই মরসিয়ার ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে কান্না, বিয়োগান্ত, কষ্ট, মরে গেছে, এরকম ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। তো এখান থেকে আর কি আসতে পারে, জঙ্গনামার জনক হচ্ছে ফকির গরিবুল্লাহ, এই তথ্যটা আপনারা মনে রাখবেন। এখান থেকে আর মনে রাখার মতো ওই সত্যপীরের পুঁথি, এটা আমি আসতে দেখেছি, এটা পরীক্ষা আসতে পারে। রসুল বিজয়, এটা কার লেখা, এটা আসতে পারে। মানে এই জঙ্গনামা থেকে যা যা পরীক্ষা আসতে পারবে, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে দেওয়া আছে। আপনারা যতটুকু পারেন এটা হচ্ছে লিখবেন। এটা হচ্ছে বীর রস, তার মানে বীরত্ব, এটা হচ্ছে বীর রস। কিন্তু মরসিয়াতে কি আছে, এটা হচ্ছে করুণ রস, এর মধ্যে হচ্ছে করুণ রস, মানে হচ্ছে মারা গেছে, ট্র্যাজেডি, কান্না, দুঃখ, এটাই হচ্ছে মরসিয়া। আর হচ্ছে জঙ্গনামার মধ্যে কিন্তু ওই কান্নার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে বীর, অর্থাৎ ইয়াদের, ধরেন হানিফা, যেখানে একটা ইয়ে আছে দেখবেন, হানিফা তার ওই যে ইয়ার ভাই বলা হচ্ছে হানিফা, ওই যে বিষাদ সিন্ধুর পরবর্তী যে অংশটা আছে, ওই যে বীরত্বর যে কাহিনীগুলো আছে, এগুলো হচ্ছে জঙ্গনামা। গুরুত্বপূর্ণ কবি কারা, ফকির গরিবুল্লাহ, সাবির ঈদ খান, জয়নুদ্দিন, মোহাম্মদ খান, হায়াত মাহমুদ। ওই যে হায়াত মাহমুদের যে আপনারা যে ভাষা শিক্ষা বইটা পড়েন, হায়াত মাহমুদের নাম কিন্তু হায়াত মাহমুদের না, হায়াত মাহমুদের নাম হচ্ছে মনিরুজ্জামান বা এরকম কি একটা নাম জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা হয়তো বলতে পারবেন, ভুলে গেছি, মনিরুজ্জামান বা মোহাম্মদ মনিরুদ্দিন বা এরকম কিছু একটা। হায়াত মাহমুদ তার হচ্ছে ছদ্মনাম আর কি, তার আসল নাম হায়াত মাহমুদ না। তো আজকের ক্লাসটার মধ্যে আমি নিজেই সন্তুষ্ট বলতে, মানে আমি যে আপনাদের অনেক কিছু বুঝাবো এরকম কোনো আসলে কোনো টপিক ছিল না, বোঝানোর জায়গায় এখন আছে, কিছু এটা বোঝাবো, যোগসন্ধি ব্যাপারটা বোঝাবো। যোগসন্ধি, সন্ধি তো বুঝছেন মিল, মানে দুইটা যোগের, এই যে একটা যোগ, এই যে একটা যোগ, মনে করেন দুইটা যোগের যে মিলনস্থল, সেটা হচ্ছে কি যোগসন্ধি। এখন কোন দুইটা যোগ? যোগসন্ধি বলতে বুঝবো আমরা মধ্যযোগ ময়নামতিকে নাচ সাহিত্যের স্যার, হ্যাঁ নাচ সাহিত্যের, ওটাকে দেই নাই। আচ্ছা গল্পটা শেয়ার দেবো আমি, হ্যাঁ গল্পটা আমি আমার শেয়ার দেবো। না ফাহাদ বললেন যে স্যার 1910 থেকে 1920 সালের মধ্যে আমাদের অনেক সাহিত্যকর্ম পাবলিশড হয়েছে, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, গোরক্ষবিজয় ইত্যাদি অনেক সাহিত্যকর্ম। আমরা কি তাহলে এই সময়টাকে বাংলা সাহিত্যের রেনেসাঁ বলতে পারবো? না 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 ফাহাদ, এই ব্যাপারটা দেখেন, আমাদের 1900 কত বলছেন আপনি, 10 থেকে 1920 এই সময় প্রকাশিত হয়েছে, ঠিক আছে, প্রকাশ পেয়েছে, কিন্তু এগুলো লিখিত তো হয় না। আমার কথা হচ্ছে কোন সময় লিখিত হয়েছে, মানে আপনি ওই যে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলোর কথা তো বলছেন, এগুলো ওই সময় আবিষ্কৃত হয়েছে। আর এই 10 এবং 20 এই সময় তো আমাদের বাংলা সাহিত্য একেবারে টপে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়ে গেছেন এই সময় সাহিত্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেলের গীতাঞ্জলিতে নোবেল পেয়েছেন 1913 খ্রিস্টাব্দে। আর এই সময়টা হচ্ছে প্রাচীন যুগের সাহিত্যটা আমরা জানতাম না যে এই প্রাচীন যুগের সাহিত্যগুলো আছে বা এইগুলো আছে, বা মধ্যযুগের শ্রীকৃষ্ণকে তো আমরা জানতাম না, মানে অনুমান করতাম যে এটা হয়তো আছে, এবং এটা নিয়ে উদ্যোগ গ্রহণ করা হলো যে হ্যাঁ এটা আমাদের খুঁজে বের করতে হবে, ওই সময় নিশ্চয়ই আমাদের সাহিত্যটা আছে। তখন নেপাল থেকে, তারপর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা কাকিলাগ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে এগুলো আবিষ্কৃত হয়েছে। ওইটাকে আমরা রেনেসাঁস বলতে পারি না, ঠিক আছে। রেনেসাঁস আমাদের 1800 সালের পর থেকে, সেটা বলবো। এখন দেখেন
তো এই যুগসন্ধি বলতে আমরা মধ্যযুগ এবং আধুনিক যুগের যে মাঝখানে যে সময়টা আছে এটাকে আমরা বলছি যুগসন্ধি। এবং সেটা কখন, কত বছর? 100 বছর। কোন 100 বছর? 1760 থেকে 1860 পর্যন্ত। এই 100 বছরকে আমরা বলছি যুগসন্ধি। অর্থাৎ মধ্যযুগের 40 বছর আর হচ্ছে আধুনিক যুগের 60 বছর, এই হলো 100 বছর। মধ্যযুগের শেষ 40 বছর এবং আধুনিক যুগের প্রথম 60 বছর, এই 100 বছর, এই 100 বছরকে আমরা বলছি যুগসন্ধিকাল। অর্থাৎ মধ্যযুগের এই যে 1760 খ্রিস্টাব্দ যেটা আছে, এরপর থেকেই মোটামুটি আমাদের মানে আধুনিক যুগের একটা লক্ষণ আমরা দেখতে পাই। আর 1860 পর্যন্ত আমাদের একেবারে সত্যিকারের আধুনিকতা আসে নাই, তখনও মধ্যযুগের অনেক ব্যাপার ছিল। অর্থাৎ এই 100 বছর, এই 100 বছরে মানে মধ্যযুগের বৈশিষ্ট্য আছে, আধুনিক যুগের বৈশিষ্ট্য আছে। অর্থাৎ এই 100 বছরের মধ্যে মধ্যযুগের বৈশিষ্ট্য এবং আধুনিক যুগের বৈশিষ্ট্য আছে, এই জন্য একে বলা হচ্ছে যুগসন্ধিকাল। ঠিক আছে? এবং এইখানে খুব ইম্পর্টেন্ট যে একটি অবক্ষয়ের একটা যুগ আছে বা একটা অন্ধকার যুগ আছে, দ্বিতীয় অন্ধকার যুগ। তাহলে এইটা পরীক্ষায় আসবে যে বাংলাদেশের প্রথম অন্ধকার যুগটা আমরা জানি, কিন্তু দ্বিতীয় অন্ধকার যুগটা আমরা জানি না। দ্বিতীয় অন্ধকার যুগটা হচ্ছে এই যে 1760 থেকে 1830 পর্যন্ত, এটি দ্বিতীয় অন্ধকার যুগ বলা হচ্ছে। কারণ এই সময় হচ্ছে দেখেন 1860 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র মারা যাওয়ার পরে আমাদের সাহিত্যে কবিয়াল বা শায়েরদের উদ্ভব হয়েছিল। এরা কবিগান রচনা করা হয়েছিল। আপনারা যদি কবি উপন্যাস পড়েন, কবি উপন্যাসটা হচ্ছে তারাশঙ্করের। তো তারাশঙ্করের একটা ডোমের ছেলে, তার নাম হচ্ছে নিতাই। সেই নিতাই কিভাবে কবি হয়ে উঠেছিল সেই কাহিনীটা দেখানো হয়েছে কবি উপন্যাসে, এবং মানে কবিয়াল হয়ে উঠেছিল। তো কবি গান ব্যাপারটা অনেকটা এরকম যে দুইজন কবি, মানে এরা স্বভাব কবি আর কি, দুইজন কবি মঞ্চে উঠে একজন আরেকজনকে গান গিয়ে মানে কবিতার তালে তালে, ছন্দের তালে তালে, মানে অন্তমিলের মানে ছন্দ বলতে অন্তমিল আর কি, অন্তমিলের তালে তালে একজন আরেকজনকে হারাবে বিভিন্ন বিষয় নিয়ে। এটাকে কবি গান বলে, আপনারা নিশ্চয়ই দেখেছেন গ্রামে গঞ্জে। ইভেন এটা অনেকটা ওই যে শরিয়ত এবং মারফত নিয়ে যে মানে মমতাজ, যে আগে এমপি ছিল মমতাজ, সেই মমতাজ, সে দেখবেন মমতাজ বা এরকম যারা আছে, এরা শরিয়ত এবং মারফত নিয়ে এরকম মঞ্চের মধ্যে ওঠে তারা শরিয়ত নিয়ে একটা গান করে, তারপরে মারফত নিয়ে একটা গান করে, একজন আরেকজনকে প্রশ্ন করে। তো এইটা হচ্ছে মধ্যযুগে ছিল কবি, মানে যারা করতো তাদেরকে কবিয়াল বলা হতো। এবং এদের যে বিষয়গুলো খুবই বিশ্রী ছিল, এগুলো খেউর বলা হয়। খেউর মানে গালিগালাজ আর কি, মানে একেবারে একজন আরেকজনকে করার জন্য, মানে ঘায়াল করার জন্য এমন গালিগালাজ শুরু করে দিত, খুবই নোংরা ভাষায় গালিগালাজ, যৌন উত্তেজনা, এই ব্যাপারগুলোর প্রধান হয়ে উঠেছিল। অর্থাৎ রুচির দুর্ভিক্ষ ছিল ওই সময়। তো যে কারণে ওই সময়টাকে বলা হচ্ছে দ্বিতীয় অন্ধকার যুগ। অর্থাৎ রুচিসম্মত কোনো সাহিত্য ওই সময় রচিত হয় নাই ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর পরে, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিতীয় অন্ধকার যুগ। তো সেই দ্বিতীয় অন্ধকার যুগ, এই কথাটা পরীক্ষা মনে এখন পর্যন্ত আসে নাই, তো যে কারণে আমাদের চলে আসতে পারে 1760 থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 70 বছর। কয় বছর? এই 70 বছরকে বলা হচ্ছে দ্বিতীয় অন্ধকার যুগ। আর প্রথম অন্ধকার যুগ তো আমরা জানি যে মধ্যযুগের প্রথম 150 বছর, 1201 থেকে 1350 পর্যন্ত মধ্যযুগের যে প্রথম 150 বছর, সেটাকে আমরা কি বলছি? অন্ধকার যুগ, প্রথম অন্ধকার যুগ। আর দ্বিতীয় অন্ধকার যুগ হচ্ছে 1760 থেকে, অর্থাৎ ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে 1830 পর্যন্ত। এই সময় কবিয়াল বা শায়েরদের বিভিন্ন কবি গান, অশ্লীল মানে গালিগালাজ, খেউর বলা হচ্ছে এগুলোর উদ্ভব হয়েছিল, যে কারণে ওই সময় কোনো রুচিসম্মত সাহিত্য রচিত হয় নাই বলে এটাকে বলা হচ্ছে অন্ধকার যুগ। লোকসাহিত্য পড়ানো হয় নাই, লোকসাহিত্য পড়াবো, হ্যাঁ লোকসাহিত্য পড়াবো। আসলে এখন কিন্তু ছিল, মানে এই ক্লাসটার মধ্যে পড়া, আমি যখন সংশোধন করেছিলাম এটা কি বলে সূচিটা, এটা হচ্ছে এখানে লোকসাহিত্য ছিল। এখন লোকসাহিত্যটা এত বড় ছিল যে এই ক্লাসে শেষ হবে না, এই জন্য এটাকে একটা আগে বেশি করেছি, লোকসাহিত্য পড়ানো হয়নি। তো যুগসন্ধিক্ষণ, তো তাহলে যুগসন্ধিক্ষণ বলতে আমরা বুঝি যে মধ্যযুগ এবং আধুনিক যুগের যে মাঝামাঝি যে অবস্থাটা আছে, ওই সময় মধ্যযুগ এবং আধুনিক যুগের বৈশিষ্ট্য ধারণ করেছিল এমন একজন কবি, তাকে বলা হচ্ছে
ঈশ্বরগুপ্ত, যে কারণে তাকে বলা হচ্ছে যুগসন্ধিক্ষণের কবি। এই কথাটা ইম্পর্টেন্ট। যুগসন্ধিক্ষণ কবি। আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি, মানবিকতা, দেশপ্রেম, জাতীয়তাবোধ, ব্যক্তি চেতনা, সমাজ চেতনা, রোমান্টিকতা, মৌলিকত্ব, মুক্ত বুদ্ধি, নাগরিকতা, এইগুলো হচ্ছে আধুনিক যুগের বৈশিষ্ট্য। আধুনিকতা কখনই মানে দালান কোঠা, জিন্স প্যান্ট, টপস, সালোয়ার কামিজ কিংবা এই টাইপের কিছু না, স্লিভলেস, এইগুলোর মধ্যে না। অর্থাৎ পোশাক পরিচ্ছদ, দালান কোঠা, রাস্তাঘাট, মেট্রো রেল, এগুলোর সাথে আধুনিকতার কোনো সম্পর্ক নাই। বর্তমান সময়ের কোনো একজন ব্যক্তি মানে মধ্যযুগীয় হতে পারে। কীভাবে হতে পারে? যদি তার মধ্যে মানবিকতা না থাকে, তার মধ্যে যদি দেশপ্রেম না থাকে, জাতীয়তাবোধ না থাকে, ব্যক্তি চেতনা না থাকে, সমাজ চেতনা, রোমান্টিকতা, এই ব্যাপারগুলো যদি না থাকে, তাহলে সে আসলে মধ্যযুগীয়। একটা কথা বারবার বলা হয় যে আমাদের সিরাজউদ্দৌলা যে তিনি পরাজিত হয়েছিলেন, তার প্রধান কারণ হচ্ছে কি বলে, মির্জাফরের বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিলেন, এটা ঠিক, কিন্তু মীর মর্দন কিংবা মোহনলাল তাদের কাছে তো অনেক সৈন্য ছিলেন। মাত্র 3000 সৈন্য ছিল হচ্ছে লর্ড ক্লাইভের হাতে। এবং এই সৈন্যগুলো তো সে আর থেকে নিয়ে আসে নাই, মানে কি বলে, ইংল্যান্ড থেকে নিয়ে আসে না, সে মানে কুড়িয়ে নিয়েছে বাংলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, যারা খেতে পারে না, লোভ, টাকা পয়সা দিয়ে, লোভ লালসা দিয়ে। অর্থাৎ এই লর্ড ক্লাইভের সৈন্য মাত্র 3000, কিন্তু এই 50,000 সৈন্যদের পরাজিত করে ফেলেছে, মানে কিভাবে? এবং এত মানুষ, মনে রাখতে হবে ওই সময়ের মানুষ ছিল মধ্যযুগীয়। এদের মধ্যে এই মানবিকতা ছিল না, দেশপ্রেম ছিল না, জাতীয়তাবোধ ছিল না। মানে লর্ড ক্লাইভ তার জবানবন্দিতে, তার ডায়েরিতে বলছে যে তারা যখন সিরাজকে যখন গ্রেফতার করে নিয়ে আসা হয়, তখন আশেপাশে এত মানুষ, তারা যদি একটা করে কঙ্কর নিক্ষেপ করতো, তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যেত। অর্থাৎ এই দেশটা যে আমরা যে একটা জাতি, এই ব্যাপারটা ওই সময় মানুষের মধ্যে ছিল না। মানুষ যখন যুদ্ধ হয়, তখন মানুষ গাছে ওঠে, টিলাতে ওঠে, তারপরে হচ্ছে পর্বতে ওঠে, তারা উঁকি দিয়ে দেখে, যে এইভাবে দেখে যে কয়জন মানুষ মারা গিয়েছে, কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, ধরেন হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হচ্ছে, আমরা খবর রাখছি না যে আসলে কী হচ্ছে। এরকম সিরাজের সাথে যুদ্ধ হচ্ছে ইংরেজদের, মানুষের কোনো মানে কোনো নাই, তারা হচ্ছে উৎসুক হয়ে দেখছে যে কী হচ্ছে না হচ্ছে। অথচ মানুষ যদি আমাদের 24-এর যে আমাদের তরুণ সমাজ যেভাবে মাঠে নেমেছে, তরুণ সমাজের মতো মাঠে নামার দরকার, তারা এমনিতে যদি কেউ মাঠে নামতো। আরে এই উচ্ছৃঙ্খল লর্ড ক্লাইভ ব্যবসা বাণিজ্য করার জন্য সে একটা উপমহাদেশ দখল করে ফেলেছে। কেন দখল করে ফেলেছে? কারণ আমাদের মানুষ আধুনিক ছিল না, তাদের মধ্যে এই দেশাত্মবোধ, জাতীয়তাবোধ ছিল না। দেশাত্মবোধ, জাতীয়তাবোধ যদি থাকতো সবার মধ্যে, তাহলে এই 190 বছর ইংরেজরা শাসন করতে পারতো না। এটা ভাবলেই কেমন জানি লাগে যে একটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এমন একটা উপমহাদেশ দখল করে ফেলবে, কীভাবে সম্ভব? মানুষ কীভাবে মেনে নিয়েছে? তো যাদের মধ্যে ওই আধুনিকতা ছিল, তারা চেষ্টা করেছে, কিন্তু সামগ্রিকভাবে মানে গণ অভ্যুত্থান যেটা, গণ আন্দোলন যেটা, এটা করতে পারে নাই। কেন করতে পারে নাই? কারণ মানুষ অনাধুনিক ছিল এবং তাদের মধ্যে মধ্যযুগীয় চিন্তা ছিল বলে। তো আমাদের এই ঈশ্বরগুপ্ত দেখেন, তার জন্ম হচ্ছে আধুনিক যুগে, কারণ আমার আধুনিকতা শুরু হয়েছে 1801 থেকেই বর্তমান, তাই না? তো এই 1801 সালে তার জন্ম হলেও, 1812 সালে তার জন্ম হলো, তাকে কিন্তু আমরা আধুনিক কবি বলছি না, তাকে আমরা বলছি যুগসন্ধিক্ষণের কবি। কেন বলছি? কারণ আমার যথার্থ আধুনিকতা আসছে কিন্তু 1860 খ্রিস্টাব্দে। কার মাধ্যমে? মাইকেল মধুসূদন দত্তের হাত। বলছি 1800 থেকে, 1801 থেকে আমাদের আধুনিকতা, কিন্তু যথার্থ আধুনিকতা কিন্তু শুরু হয়েছে 1860 সালে। তো তার ছদ্মনাম ছিল ভ্রমণকারী বন্ধু, এটা আপনারা জানবেন, এবং তার উপাধি হচ্ছে যুগসন্ধিক্ষণের কবি। তাকে গুপ্ত কবি বলা হয়, তাকে বলা হচ্ছে সাংবাদিক কবি বলে, এবং তিনি একজন সাংবাদিক ছিলেন। তার পড়াশোনার ঘাটতি ছিল, অর্থাৎ আমাদের ঈশ্বরগুপ্ত তিনি যদি বর্তমান জন্মগ্রহণ করতেন, তাহলে হয়তো তিনি বা আধুনিক যুগে জন্মগ্রহণ করে তিনি অনেক বড় কবি হতে পারতেন, কারণ তার ব্যাপক মেধা ছিল, কিন্তু তার শিক্ষা দীক্ষার অভাব ছিল, এবং তিনি একটা ভুল সময় জন্মগ্রহণ করেছেন। তো তার সম্পাদিত একটা পত্রিকা ছিল সংবাদ প্রভাকর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাটা আসে। সংবাদ প্রভাকর কী সম্পাদনা করেছেন? এবং এটা প্রথমে সাপ্তাহিক ছিল, এবং এই সংবাদ প্রভাকর কিন্তু বাংলা সাহিত্যের প্রথম দৈনিক পত্রিকা, এবং এটা 1831 খ্রিস্টাব্দে প্রথম সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়েছিল, এবং দ্বিতীয় পর্ব হিসেবে এটা
1839 খ্রিস্টাব্দে দৈনিক হিসেবে প্রকাশিত হয়। তাছাড়া তিনি কিন্তু আরও অন্যান্য যে পত্রিকা আছে, রত্নাবলী, পাষণ্ড পীড়ন, সংবাদ, সাধুরঞ্জন, এগুলো সম্পাদনা করেছেন, কিন্তু ওইগুলোর নাম আমরা আসলে কখনো নিই না, এগুলো আমাদের পরীক্ষায় আসে না। আমাদের মেনলি পরীক্ষায় আসে সংবাদ প্রভাকর। তো তিনি যেহেতু সাংবাদিক কবি ছিলেন, এই জন্য তিনি অনেক তথ্য জানতেন, মানুষের সাথে মিশতেন, অনেক কিছু জানতেন। এবং তিনি আধুনিকতাকে আমরা কেন বলছি, তিনি ধর্মীয় সাহিত্য থেকে বেরিয়ে আসছেন। তার কবিতার মধ্যে কোনো ধর্ম নাই, কি নাই, ধর্ম নাই। এবং তার কবিতা হচ্ছে খণ্ড কবিতা। খণ্ড কবিতা মানে কাহিনী কবিতা না। মানে আমরা যে কাব্যগুলো দেখেছি, ধরেন এই যে মঙ্গল কাব্য, তারপরে হচ্ছে ধরেন রোমান্টিক প্রণবাখ্যান, কিংবা যত ধরনের কাব্য আছে, এই কাব্যগুলোর মধ্যে আমরা দেখেছি ধর্ম, এবং কাব্যগুলোর মধ্যে আমরা দেখেছি একটা কাহিনী ব্যাপার থাকে। কিন্তু এই প্রথম মানে সচেতনভাবে বাস্তব কোনো জিনিস নিয়ে ধর্মকে বাদ দিয়ে ঈশ্বরগুপ্ত কবিতা লেখা শুরু করলেন। তিনি একটা ছাগল দেখলেন, ছাগলকে নিয়ে কবিতা লিখলেন। আচ্ছা, খণ্ড কবিতা এবং গীতি কবিতার মধ্যে পার্থক্য একটু একটু বোঝায়। গীতি কবিতা মানে হলো কবি তখন তার নিজস্ব চিন্তা, নিজস্ব অনুভূতি, নিজস্ব আবেগ নিয়ে তিনি যখন কবিতা লিখবেন। ধরো আমি যদি বলি, তুমি বসে আছো দূরে, হে প্রিয়া আমার লাগিতেছে খারাপ, তুমি আসো কোথায়, চলে এসো, ধরেন এইভাবে আমি লিখলাম, এটা হচ্ছে গীতি কবিতা। আমি আমার আবেগ, অনুভূতি, ভালোবাসা, প্রেম, প্রীতি এগুলো লিখলাম, সেটা গীতি কবিতা হবে। আর যদি আমি কোনো একটা বিষয়কে নিয়ে লিখি, ধরেন আমি লিখলাম হচ্ছে ধরেন যে কোনো একজন ব্যক্তিকে নিয়ে লিখলাম, ধরেন আমি হচ্ছে যে মানিককে নিয়ে একটা কবিতা লিখলাম, ওই যে কালামানিক নিয়ে একটা কবিতা লিখলাম, কালামানিক কালামানিক কোথাও তুমি যাও, একটুখানি তুমি ভাত খেয়ে যাও, ধরেন এরকম একটা কবিতা লিখলাম, ওটাকে বলা হবে খণ্ড কবিতা। খণ্ড কবিতার বিষয় হচ্ছে নিজে না, মানে অন্য কোনো বিষয়কে নিয়ে যখন লেখা হবে সেটা হবে খণ্ড কবিতা। তাহলে আমাদের যিনি কবি তার নাম হচ্ছেন ঈশ্বরগুপ্ত, তিনি খণ্ড কবিতা লিখেছেন, ধর্মীয় কোনো কবিতা লেখেন নাই। খণ্ড কবিতা ছোট ছোট হবে কোনো একটা বিষয় নিয়ে। তিনি লিখেছেন ছাগল নিয়ে কবিতা লিখেছেন, রসে ভরা রসেময়, রসে ভরা রসময়, রসের ছাগল তোমার কারণে হইয়াছে আমি পাগল। তিনি লিখছেন পাঠা, মানে পাঠা জবাই করা যে পাঠা, পাঠা, ছাগল, তপসে মাছ, এইগুলো কবিতা নামে, এইগুলো নিয়ে তিনি কবিতা লিখছেন। আনারস তার কবিতার বিষয়, তিনি কবিতার নামে তারা আনারস। তাহলে কোনো একটা বিষয়কে, অন্য কোনো একটা বিষয়কে, নিজের কোনো ব্যাপার না, অন্য কোনো একটা বিষয়কে নিয়ে যখন কবিতা লেখা হয় তাকে বলা হচ্ছে খণ্ড কবিতা। এবং এই কবিতার মধ্যে কোনো ধর্মীয় কোনো ব্যাপার ছিল না। যেহেতু ধর্মীয় কোনো ব্যাপার ছিল না, তাহলে এটা একটা আধুনিক একটা চিন্তা। কিন্তু তার প্রথম দিকের সাহিত্যের মধ্যে মধ্যযুগীয় চিন্তা ছিল। মধ্যযুগীয় চিন্তা কীভাবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহের কথা বলছেন, কিন্তু এইটাকে ব্যঙ্গ করে কবিতা লিখছে ঈশ্বরগুপ্ত। তাহলে বিধবা বিবাহকে যে ব্যঙ্গ করে, সে তো ভাই আধুনিক মানুষ না, সে অনাধুনিক মানুষ। মধ্যযুগীয় চিন্তা, নারীরা ঘর থেকে বের হবে এবং তারা হচ্ছে নারী শিক্ষা অর্জন করবে, এইটা নিয়ে তিনি ব্যঙ্গ করে কবিতা লিখছেন। ইয়ং বেঙ্গলকে নিয়ে তিনি ব্যঙ্গ করে কবিতা লিখছেন। এই জন্য তার চিন্তা চেতনায় কিছু কিছু মধ্যযুগীয় ব্যাপার ছিল। আবার এরকম প্রকরণগত দিক থেকে তিনি তার যে অলঙ্কার, তার যে ছন্দ তিনি বয়ার ছন্দ লিখছেন, ত্রিপদী ছন্দ লিখছেন, যেটা মধ্যযুগের ছন্দ। তাহলে ছন্দগত দিক থেকে বা অলঙ্কারগত দিক থেকেও তিনি মধ্যযুগীয় কিছু ব্যাপার আছে। আবার মানে চিন্তার দিক থেকে কিছু মধ্যযুগীয় ব্যাপার আছে, কিন্তু আবার আধুনিক ব্যাপারও আছে। আধুনিক ব্যাপার কি, এই যে খণ্ড কবিতা লিখছেন, দেশপ্রেমমূলক কবিতা তিনি লিখছেন, দেশপ্রেম, মানুষপ্রেম, এগুলো নিয়ে তিনি কবিতা লিখছেন, এবং সমসাময়িক বিষয় নিয়ে তিনি কবিতা লিখছেন। তাহলে এইগুলো হচ্ছে আধুনিকতার লক্ষণ। তো যে কারণে এইসব কারণে তাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। তাহলে যুগ সন্ধিক্ষণ কবি কেন বলা হয়, এটা রিটেনে পরীক্ষা আসতে পারে, আমি দিয়ে দিব, অথবা বইয়ের মধ্যে খুব চমৎকার করে দেওয়া থাকবে। তো তিনি গ্রন্থ সম্পাদনা করেছিলেন কালীকীর্তন নামে এবং প্রবোধ প্রভাকর নামে। এবং ঈশ্বরগুপ্তের তার সাহিত্যকর্মগুলো দেখেন, হিত প্রভাকর, এটা গদ্যে পদ্যের লেখা, তার একটা গল্প। তারপর হচ্ছে বোধেন্দু বিকাশ, এটা তার একটা নাটক ছিল। এবং তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ঈশ্বরগুপ্তের কবিতা সংগ্রহ, এটা আমাদের পাঠ্য ছিল, এটা আমরা পড়েছিলাম। এবং আরেকটা হচ্ছে সত্যনারায়ণ ব্রতকথা, তার সংগ্রহ ছিল। তার সংগ্রহ ঈশ্বরগুপ্ত অন্যতম শ্রেষ্ঠ কীর্তির মধ্যে হচ্ছে যে ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন, নিরুগুপ্ত, হর ঠাকুর, এই কয়েকজন কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী তিনি উদ্ধার করেছিলেন।
এবং তিনি একটা সাহিত্যিক উত্তরসূরি সৃষ্টি করতে পেরেছিলেন। তিনি এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর যে দীনবন্ধু মিত্র, রঙ্গলাল, এরা এই যে সাহসটা পেয়েছে বা আধুনিকতা দিয়ে যে এগিয়ে গেছে, এইটাও তারা এই ঈশ্বর গুপ্তকে অনুসরণ করে। তার কিছু বিখ্যাত কবিতা আমাদের পরীক্ষা যদি আসে, দেখেন তার কবিতাগুলো হচ্ছে স্বদেশ, নীলকর, এই যে নীলকরদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন, তাহলে এটা তার অবশ্যই আধুনিকতার একটা লক্ষণ। তো এই যে আনারস, পাঠা, তপসে মাছ, কে, বাঙালি মেয়ে, এই যে বাঙালি মেয়ে, এটা তার মধ্যযুগীয় একটা ব্যাপার, কারণ বাঙালি মেয়েদের তিনি ব্যঙ্গ করেছেন। আমরা বিখ্যাত দেখি যে কত রূপ ধরি স্নেহের কুকুর ধরি, কত রূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া, এটা খুব বিখ্যাত একটা লাইন। কবিতার নাম হচ্ছে স্বদেশ। এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা কে লিখেছেন এটা আসতে পারে, ঈশ্বর গুপ্তের একটা লাইন। মেয়েদেরকে তিনি দেখেন ব্যঙ্গ করছেন যে লক্ষ্মী মেয়ে যারা ছিল তারা এখন চড়বে ঘোড়া, চড়বে ঘোড়া, ঠাট ঠমকে চালাম, চালাক হবে, এটা চালাম না, চালাক চতুর সভ্য হবে থোড়া থোড়া। তো এরকম ব্যঙ্গ করে তিনি কবিতা লিখছেন। রসবরা রসমে রসের ছাগল তোমার কারণ হয়েছে পাগল, এটা হচ্ছে ওইখান থেকে লিখেছে, মানে একটা এই কি বলে ছাগল নিয়ে, এখানে ছাগল বসে লেখা নেই, তো এরকম ছাগল নিয়ে তিনি কবিতা লিখেছেন, এটা হবে পাগল। তাহলে আমরা একটু যদি সামারাইজ করি যে ঈশ্বরগুপ্ত থেকে কী আসবে, ঈশ্বর থেকে পরীক্ষা প্রশ্ন আসবে যে যুগ সন্ধিক্ষণের কবি কে, যুগ সন্ধির কবি হচ্ছে ঈশ্বরগুপ্ত। তাহলে তারপরে হচ্ছে যে যুগ সন্ধিক্ষণের সময় হচ্ছে কত বছর, 100 বছর, কত থেকে কত, 1760 থেকে 1860 পর্যন্ত। তারপর দ্বিতীয় অন্ধকার যুগ কত বছর, 70 বছর, কখন থেকে কখন, 1760 থেকে 1830। তারপর হচ্ছে আধুনিক যুগের বৈশিষ্ট্য কি, যদি এটা আমরা মাইকেল মধুসূদন দত্তের সময় আবারও পড়াবো। ঈশ্বরগুপ্তের তার এটা কি, ছদ্মনামটা কি, ভ্রমণকারী বন্ধু, যুগসুন্দরী কবি, গুপ্ত কবি, সাংবাদিক কবি। ওকে। এবং এই ঈশ্বরগুপ্ত কী কী পত্রিকা সম্পাদনা করেছেন, সংবাদ প্রভাকর, এবং এটা বাংলা সাহিত্যের প্রথম দৈনিক পত্রিকা, এই কথাটা ইম্পর্টেন্ট। তারপর ইম্পর্টেন্ট কী জিনিস, তিনি যে গ্রন্থ সম্পাদনা করেছে এটা কখনো আসে নাই, আসবেও না। তারপর হচ্ছে এখানে সংগ্রহ বা উত্তরসূরি এগুলো একটা আসবে না, এগুলো বোঝার জন্য দিয়েছি। তার বিখ্যাত কবিতার এই লাইনটা পরীক্ষা ইম্পর্টেন্ট, এই লাইনটা, এইটুকু জানলেই আমাদের হয়ে যাবে। এবং এখান থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন হচ্ছে যে ঈশ্বরচন্দ্রকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কেন। কোথায় সালগত কোনো সমস্যা হয়েছে? কারণ ওনার ছবি, হ্যাঁ ভারতচন্দ্র 1760 সালে মারা যান। হ্যাঁ, আমি কোনো কিছু লিখেছে? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা হবে 7 হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। মানুষের ঘুম ভেঙে গেলে এই গল্পটা আমি করবো না, শেয়ার করবো না ফেসবুক ইতে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে বোঝানোর জায়গা থেকে আপনাদের মনে রাখার ব্যাপারটা একটু বেশি ছিল, আপনারা অবশ্যই এগুলো মনে রাখবেন। আর আজকের ক্লাসে অনেকগুলো মানে সম্পূর্ণ না পড়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়লে হবে, কারণ আজকের ক্লাসের যে টপিকগুলো অত গুরুত্বপূর্ণ টপিক ছিল না। নাথ সাহিত্য, মর্সিয়া সাহিত্য কিংবা ঈশ্বরগুপ্ত, যুগ সন্ধিক্ষণ, এখান থেকে স্পেসিফিক কিছু প্রশ্নই আসে, খুব ভেতর থেকে আর এখানে প্রশ্ন কিছু নেই। আপনাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু করুন।
বইটা বের হবে, হ্যাঁ বইটা বের হবে, কাজ করছি আর কি, কাজ করছি। আসলে একা মানুষ তো, কিছু কাজ আসলে একেবারে নিজেকেই করতে হয়। ধরুন বইয়ের যে কাজ, বইয়ের কাজগুলো তো আসলে টাইপ থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমাকেই করতে হয়, এটা তো আর অন্য কাউকে দেয়া যায় না। সাইফুল আলম জুম ক্লাস চেয়েছেন, জুমে ক্লাস দিয়ে আমরা যে প্ল্যাটফর্মে ক্লাস নিই এটা দিয়ে জুম নেওয়া যায় না আর কি, যে এটা সিস্টেমটা। তো জুম নিলে আবার আমি আবার ওই লেখা এটা টেকনোলজির আমার এই জানা নেই। তো আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে ফোন করবেন, অসুবিধা নেই সাইফুল আলম। আচ্ছা, আপনাদের মনে হয় তেমন কিছু বলার নেই, আমি ক্লাস শেষ করে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায়। আবার আগামী ক্লাসে দেখা হবে। আর গত ক্লাসের এবং আজকের ক্লাসের পিডিএফ এখন আমি দিচ্ছি, হ্যাঁ 10-20 মিনিটের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।